একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল। সুখের অসুখ নিলাম তোমার, চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম। কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। গত মঙ্গলবার তোমাদের জন্য নিয়ে এসেছিলাম নতুন একটা গল্প, তৃতীয় পুরুষ। সেটা শুনে অনেকে বেশ পছন্দ করেছে, আবার অনেকের পরিণতি মনঃপূত হয়নি। তারা জোরালো দাবি জানিয়েছিলে এই গল্পের অন্তিম পর্ব যেন নিয়ে আসা হয় শিগগিরই। তোমরা দাবি জানিয়েছো আর আমরা সেটা মানব না, তাই কি করে হয়? তাই তোমাদের দাবি মেনে তৃতীয় পুরুষ অন্তিম পর্ব নিয়ে চলে এলাম আজ। তবে তার আগে চটপট জানিয়ে রাখি তোমাদের জন্য একটা খুশির খবর। ভালোবাসার মরশুমের প্রীতম এবং অন্তরা এখন তোমাদের আরও কাছাকাছি। তোমরা চাইলেই যোগাযোগ করতে পারো আমাদের ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম আইডিতে। ভালোবাসা আনলিমিটেড এই নামে রয়েছে আমাদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম আইডি। দুটোর লিংক দিয়ে রাখছি এই গল্পের ডেসক্রিপশন বক্সে। যদি মনে হয় ফলো করে দিতে পারো, প্রয়োজনে ইনবক্সও করতে পারো। যাই হোক, এবার আরও একটা মন খারাপ লঘু করার পালা। হ্যাঁ, ঠিক শুনেছ, গত শুক্রবার তোমাদের মন খারাপ হয়ে গেছে প্রতিশ্রুতি ধারাবাহিক গল্প শেষ হয়ে গেছে বলে। কিন্তু আর মন খারাপ করে থাকতে হবে না, কারণ আমরা নিয়ে চলে এসেছি নতুন একটা ধারাবাহিক গল্প, যা সম্প্রচারিত হবে আগামী শুক্রবার থেকে ঠিক রাত্রি 8টায়। গুলবাহার। গুলবাহার নিয়ে আসছে একটা মন মাতানো ভালোবাসার গল্প, যে ভালোবাসার গল্পে অভিমান আছে, দুঃখ আছে, কষ্ট আছে, আনন্দ আছে, আছে আরো অনেক কিছু। আসছে ঋতব্রত আর সুহানা। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে শুক্রবার। কি শুনতে ভুলবে না তো? আচ্ছা চলো এবার গল্প শুরু করব, তবে তার আগে নিয়ম মাফিক আরও একটা কাজ করে নি। ভালোবাসার মরশুমের আরও একটা ভূতের গল্পের চ্যানেল, ভূত চর্চা, শুনছো তো? যেখানে আমরা প্রতি শনিবার রাত্রি 10:30টায় একটা করে ভূতের গল্প নিয়ে হাজির হই। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কেমন? ডেসক্রিপশনে দিয়ে রাখলাম লিংক। আজকাল তো এই চ্যানেলে রহস্য রোমাঞ্চ গল্প নিয়ে আসছি। যাই হোক, চলো অনেক কথা হয়ে গেল, এবার শুরু করি আজকের গল্প, তৃতীয় পুরুষ অন্তিম পর্ব। গল্পের লেখিকা অন্তরা হাজরা। আজকে গল্প পাঠে আমি অর্থাৎ তোমাদের বন্ধু প্রীতম এবং অন্তরা দুজনেই আছি। এছাড়া আমাদের সঙ্গে এই গল্পের অন্যান্য চরিত্রে যারা অভিনয় করেছে তারা হলো মেনহাজুল, অচ্যুতা, শুক্লা, মৌটুসী এবং জিনিয়া। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্ব। মফস্বলের ছোট্ট এক শহরের ঘিঞ্জি এলাকা। দিনরাত কারখানার বিষাক্ত ধোঁয়া আর তেলের গন্ধ এখানকার বাতাসকে ভারী করে রাখে। সেই ধোঁয়া ধুলোর ঠিক একপাশে ইটের দেওয়ালে স্যাঁতস্যাঁতে হয়ে যাওয়া একটা ছোট্ট একতলা বাড়ি। এই বাড়িতেই কেশব আর তার ছোট বোন শুভ্রার জগৎ। শুভ্রা অর্থাৎ সুভদ্রা, বয়স হবে ওই 19। ঘরের কাজ, সেলাই এসব খুব ভালোবাসে সে, যদিও তার চোখে মুখে কঠিন অসুস্থতার ছাপ স্পষ্ট। তবুও দুর্বল হাতে মেঝে পরিষ্কার করছিল শুভ্রা। হঠাৎ দরজায় আওয়াজ হতেই দ্রুত সেদিকে তাকালো। ক্লান্ত চোখগুলো মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল। দাদা, তুই এত তাড়াতাড়ি? আমি তো ভাবলাম। কেশব দ্রুত পায়ে এগিয়ে গেল বোনের কাছে।
হ্যাঁ, আজ একটু আগে কাজ শেষ হয়ে গেল তাই। মুখের কথা মুখেই আটকে গেল কেশবের। বোনের হাতে ঘর মোছার কাপড়টা দেখেই অস্থির হয়ে বলে উঠল সে। এই শুভ্রা, কি হচ্ছে এসব? কাজ করছিস কেন? এই, তোকে না বারণ করেছি কাজ করতে? আমি না করলে ঘরের কাজগুলো কে আর করবে শুনি? আমি কি বসে থাকবো দাদা? সেই কবে মা আমাদের ছেড়ে চলে গেছে, কিছুদিন আগে বাবাও চলে গেল। এখন তোর জন্য আমি আর আমার জন্য তুই, আর কি আছে বল? কথাগুলো মিথ্যে ছিল না। বাবা মারা গেছে প্রায় 4 বছর আগে। সামান্য প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। মা চলে গেছে তার বহু আগে। বাবার মৃত্যুর পর কেশব যেখানে ছবি আঁকা শিখত, সেখানেই এখন পার্ট টাইম আঁকা শেখায়। সন্ধ্যার পর সামান্য একটা অ্যাকাউন্টেন্টের কাজ করে। ও জানে গ্র্যাজুয়েট হওয়ায় বাবার কোম্পানিতে ওর চাকরিটা পাকা ছিল, কিন্তু ও হাতে আসেনি এখনো। শুভ্রার মৃদু অভিযোগের মধ্যেও লুকিয়েছিল কঠিন সত্য। ওর ক্যান্সার ধরা পড়েছে। বাবার জমানো সামান্য টাকা এতদিনে কোনো মতে তাতেই সংসার চলছিল, কিন্তু এখন তা প্রায় শেষ। পাড়ার ক্লাব, আশেপাশের লোকজন সাহায্য করছে বটে, কিন্তু শহরের বাইরে নিয়ে গিয়ে অস্ত্রোপচার করানোর জন্য যে বিপুল অঙ্কের টাকা দরকার, কেশবের সাধ্যের বাইরে তা। বাইরের চিকিৎসা, সেখানে থাকা খাওয়ার খরচ সব মিলিয়ে কেশবের যেন দম বন্ধ হয়ে আসছিল। পেদ্দাপুরামের সেই রুক্ষ ধূসর রাস্তায় অসহায়ের মতো বসে থাকার কিছুক্ষণ পর স্বস্তিকা বুঝতে পারল, বেঁচে থাকতে হলে তাকে উঠে দাঁড়াতে হবে। কাঁদার বা মৃত্যু চিন্তা করার সময় এটা নয়। নিজেকে জোর করে টেনে তুলল ও। তার কাছে কোনো টাকা নেই, মায়ের দেওয়া চুড়িও নেই, এমনকি নিজের পরিচয়পত্রটুকুও নেই। কেশব তার সমস্ত ব্যক্তিগত জিনিসপত্র, তার পরিচয় এবং তার অস্তিত্বের সামান্য চিহ্নটুকুও কেড়ে নিয়েছে। তার গায়ে শুধু সেই কোঁচকানো শাড়িটুকুই লেগে রয়েছে মাত্র। ও হাঁটতে শুরু করল। চারিদিকে শুধু বিস্তীর্ণ ফাঁকা জমি আর লোকালয়ের অস্পষ্ট আভাস। খিদেও পেয়েছে প্রচণ্ড, কিন্তু ওর কাছে একটাও টাকা নেই। আর অন্যদিকে সন্ধে ঘনিয়ে আসছিল। আকাশ থেকে দিনের শেষ আলো ম্লান হয়ে যেতেই চারপাশের ভয় আরো বাড়ল। দূর দূরান্তে কিছু মানুষজন দেখা যাচ্ছিল, কিন্তু স্থানীয় ভাষা না, স্বস্তিকা জানে না, এবং অনেকেই এখানে ইংরাজিও বলতে পারে না। তাই ও ইশারায় ইঙ্গিতে খাবার বা রাস্তার খোঁজ জানতে চাইছিল, কিন্তু বারবারই সেই প্রচেষ্টা ব্যর্থ হচ্ছিল। দীর্ঘ পথ হাঁটার পর অবশেষে ও একটা তুলনামূলক বড় রাস্তায় এসে পৌঁছল। স্বস্তিকা বুঝতে পারল, এই অচেনা অজানা জায়গায় নিজের পরিচয় প্রমাণ করার মতো কিছু ছাড়া ও এক পাও নড়তে পারবে না। অর্ণব বা কেশবের বিরুদ্ধে লড়াই তো দূরের কথা। এই মুহূর্তে ওর একমাত্র প্রয়োজন হলো বাড়ি ফিরে যাওয়া এবং নিরাপত্তা। না, কোনো উপায় নেই। একমাত্র যদি পুলিশ কোনো সাহায্য করে তবেই ও বাড়ি ফিরে যেতে পারবে। পথ চলতি কাউকে জিজ্ঞাসা করে ও অবশেষে একটা পুরনো ছোট পুলিশ স্টেশনের কাছে এসে পৌঁছল। জীর্ণ হলুদ রঙের বাড়িটা দেখে ওর মনে একটা মিশ্র অনুভূতি হলো। একদিকে মুক্তির শেষ আশা, অন্যদিকে নিজের এই অসহায় অবস্থার মুখোমুখি হওয়ার ভয়। নিজেকে সামলে নিয়ে স্বস্তিকা ধীরে ধীরে থানার দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই পিছন থেকে কাঁধে কারোর হাতের স্পর্শে
চমকে গেল স্বস্তিকা। মুহূর্তের জন্য তার মনে হলো অর্ণব বা কেশবের কোনো লোক তাকে হয়তো খুঁজে পেয়েছে। সমস্ত ভয় ওর শিরদাঁড়া বেয়ে নেমে গেল। তীব্র আতঙ্কে ও দ্রুত পিছনে ফিরে তাকালো। অর্ণব কলকাতা থেকে ফিরেছে একদিন আগেই। পুরী থেকে ফিরে ও প্রথমে সোজা স্বস্তিকার বাপের বাড়ি গিয়েছে। ওর ফোলা ফোলা চোখ, বিষণ্ণ মুখ, এলোমেলো হয়ে যাওয়া পোশাক সম্পূর্ণ নিখুঁতভাবে এক বিশ্বাসঘাতক স্ত্রীর দ্বারা প্রতারিত দুঃখী স্বামীর অভিনয় করে চলেছে। স্বস্তিকার মা আগেই মেয়ের চিঠির কথা আর অর্ণবের তৈরি মিথ্যা শুনে সম্পূর্ণ ভেঙে পড়েছেন। এখন তিনি জামাই অর্ণবকে দেখেই শব্দ করে কেঁদে উঠলেন। বাবা অর্ণব, আমাকে তুমি ক্ষমা করো। আমার মেয়েটা কেন এমন করলো আমি যে কিছুই বুঝতে পারছি না বাবা। তোমার মতো এমন সোনার টুকরো ছেলেকে সে চিনতে পারলো না। অর্ণব স্বস্তিকার মাকে ধরে ফেলল। ওর কণ্ঠে চাপা শোক। মা, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। ওর দোষ নয়, হয়তো হয়তো পরিস্থিতি জটিল ছিল, আমিও ওকে বুঝতে পারিনি। কিন্তু ও কেন কেন একটা বারও আমাকে কিছু না বলে চলে গেল সেটাই বুঝতে পারছি না। শুধু কি জানবে বাবা, জানানোর কি মুখ আছে ওর? আমি একটা রাক্ষসীকে পেটে ধরেছি বাবা। দেখলে না, চিঠিতে লিখেছে সম্পর্কের ভার বইতে পারছে না। এই কেমন কথা বলো? এতই যদি সমস্যা তাহলে বিয়ে করতে রাজি হয়েছিলি কেন? কেন আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলি? আমি নিজেও জানি না মা। ওর হয়তো মনের ভেতরে খুব টানা পড়েন চলছিল, আর তাছাড়া ওর হয়তো অন্য কারোর প্রতি দুর্বলতা তৈরি হয়েছিল। আমি ওর আচরণ দেখে সন্দেহ করেছিলাম, কিন্তু জিজ্ঞেস করতে আর পারিনি। থাকে সব কথা, আমি ওকে খুঁজে বের করবই করব। স্বস্তিকার মা এবার লজ্জায় মাথা নিচু করে ফেললেন। এ কি বলছো বাবা? স্বস্তিকা? ছি! তুমি শুধু ওকে খুঁজে বার করো, তারপর নিজের হাতে আমি ওকে শাস্তি দেব। এত পাপ ছিল ওর মনে। আমি সব ভুলে যেতে রাজি আছি মা, শুধু শুধু চাই ও ফিরে আসুক। অর্ণব জানে পুলিশ খুঁজলেও স্বস্তিকাকে আর খুঁজে পাবে না। স্বস্তিকার মা ততক্ষণে অর্ণবের মিথ্যা কথায় সম্পূর্ণ বিশ্বাস করেছেন। অর্ণব তার চক্রান্তের প্রথম ধাপ নিখুঁতভাবে পার করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। স্বস্তিকার বাপের বাড়ি থেকে বেরিয়ে অর্ণব ওর ভিতরের অভিনয়কে একেবারে ঝেড়ে ফেলল। এবার উল্লাসের পালা। ও সোজা চলে গেল প্রিয়াঙ্কার অ্যাপার্টমেন্টে। প্রিয়াঙ্কার চোখে মুখে আনন্দ। অবশেষে তাদের পথ পরিষ্কার। অর্ণব দরজা ঠেলে ঢুকতেই প্রিয়াঙ্কা ওকে জড়িয়ে ধরল। তুমি এসেছো অর্ণব, আমি যে কি খুশি হয়েছি। আমি জানতাম অর্ণব, তুমি সাকসেসফুল হবেই হবে। আচ্ছা, এবার বলো তো, কাজটা পুরোপুরি মিটে গেছে তো? শীতল হাসি হেসে উঠল অর্ণব। পুরোপুরি মিটে গেছে প্রিয়াঙ্কা। শুধু মিটে যাওয়া নয়, নিখুঁতভাবে মিটে গেছে। কোনো প্রমাণ নেই, জানো, কোনো সন্দেহ নেই। ও নিজে থেকেই চলে গেছে। আমি পুলিশের কাছে ওর এই লেখা চিঠি আর ওর মানসিক চাপের কথা বলেছি। এবার স্বস্তির নিঃশ্বাস ফেলল প্রিয়াঙ্কা। শান্তি। এবার সব সম্পত্তি আমার, না মানে আমাদের। তোমার বড় মা আর কোনো ঝামেলা করতে পারবেন না। তার কথা মতো, তার পছন্দ মতো মেয়েকে তুমি বিয়ে করেছিলে। এবার সেই মেয়ে যদি ক্যারেক্টারলেস মিথ্যেবাদী হয়, তার দায়িত্ব আর তোমার নয় বলো? অর্ণব শ্যাম্পেন খুলে দুটো গ্লাসে ঢেলে প্রিয়াঙ্কার হাতে একটা গ্লাস দিল।
তার চোখ তখন লোভে আর বিজয়ের অহংকারে ঝলমল করছে। চিয়ার্স আমাদের স্বাধীনতার জন্য। চিয়ার্স! গ্লাসে চুমুক দিল ওরা। প্রিয়াঙ্কার মুখে তখন এক রাশ শান্তি। কিন্তু অর্ণব, ওই লোকটা মানে কেশব, ও কোনো সমস্যা করবে না তো? ও স্বস্তিকার কাছ থেকে সব প্রমাণ নিয়ে নিয়েছিল তো? অর্ণব আত্মবিশ্বাসের হাসি হেসে উঠল। সমস্যা? কেশব? না না, ওকে আমি খুব ভালো করে চিনি। ও পেশাদার, আর তাছাড়া ওর টাকার প্রয়োজনটাও তো অনেকটাই। আর আমার নির্দেশ অনুযায়ী প্রেমিক সেজে ওর বিশ্বাস অর্জন করে আবার সময় মতো তা ভেঙেও ফেলেছে। ওর অভিনয় ছিল চূড়ান্ত। ওই জন্যই তো আমি ওকে বেছেছিলাম। একেবারে নিখুঁত টোপ। অর্ণব পকেট থেকে কেশবের পাঠানো পেন ড্রাইভটা বের করলো। এ দেখো স্বস্তিকার দেওয়া সব প্রমাণ, আর তার সাথে কেশবের সঙ্গে ওর একান্ত সময়ের ছবি। এগুলোই এখন আমাদের সবচেয়ে বড় অস্ত্র, বুঝলে? অর্ণব গ্লাসটা উঁচু করে ধরল। এই মুহূর্তে আমি একজনকে ধন্যবাদ দিতে চাই, কেশব। ওর জন্যেই এই পুরো নাটকটা এত সহজে, এত পরিষ্কারভাবে শেষ হলো। ও সারা জীবনের মতো আমাদের পথ থেকে স্বস্তিকাকে সরিয়ে দিয়েছে। তাহলে তো সব চিন্তা শেষ। এবার থেকে শুধু তুমি আর আমি, শুধুমাত্র আমাদের দুজনের জীবন, তাই না জানো? প্রিয়াঙ্কা এগিয়ে এসে অর্ণবকে জড়িয়ে ধরল। অর্ণব নেশাতুর গলায় বলে উঠল, হ্যাঁ, শুধু আমাদের জীবন। আর সেই জীবনে কোনো অতীত নেই, কোনো বাধা নেই। আমি খুব টায়ার্ড জান। সকাল থেকে একবার বাবার সঙ্গে, একবার মায়ের সঙ্গে, একবার শাশুড়ির সঙ্গে অভিনয় করতে করতে আমি একেবারে ক্লান্ত। এবার একটু রিল্যাক্স করব। চলো বেডরুমে যাই। প্রিয়াঙ্কা বড় বড় চোখ করে বলে উঠল, ও জানো, দাঁড়াও, তার আগে তোমার স্পাই কেমন কাজ করেছে একবার দেখি। প্রিয়াঙ্কা দ্রুত পেন ড্রাইভটা ল্যাপটপে কানেক্ট করলো। ফাইল ফোল্ডারগুলো দেখা গেলেও ছবি আর ভিডিওগুলো কিছুতেই খুলছিল না। এ কি হচ্ছে? কিছু দেখা যাচ্ছে না কেন? খালি দেখাচ্ছে ফাইল করাপ্টেড বা ফরম্যাট নট সাপোর্টেড। এমন কেন হচ্ছে অর্ণব? অর্ণব বিষয়টা গ্রাহ্য করল না। সবে নেশাটা চড়েছিল। এইসব কথায় একটু বিরক্ত হয়ে ও বলে উঠল, আহা, তোমার ল্যাপটপের সমস্যা হবে হয়তো। পুরনো কোনো অপারেটিং সিস্টেম আমার ল্যাপটপে লাগাও। অর্ণব নিজের ল্যাপটপ এনে ফাইলগুলো খোলার চেষ্টা করল, কিন্তু ফলাফল একই। ফাইলগুলো খুলছে না, বা দেখাচ্ছে ফাইলগুলো নষ্ট হয়ে গেছে। অর্ণব, এটা কি হলো অর্ণব? সব ফাইল কি করাপ্টেড? দাঁড়াও, এত দামি পেন ড্রাইভ, হয়তো ল্যাপটপে কোনো ভাইরাস ছিল, তাই এমন হয়েছে। চলো টিভিতে চালিয়ে দেখি। চলো, এর আগেও আমি ভিডিও, ছবি সবই দেখেছি। টিভির মাধ্যমে পেন ড্রাইভে ফাইল দেখাটা সহজ। অর্ণব দ্রুত পেন ড্রাইভ নিয়ে টিভির ইউএসবি পোর্টে লাগালো। রিমোট দিয়ে ফাইলগুলো অ্যাক্সেস করার চেষ্টা করলো, কিন্তু স্ক্রিন কালো হয়ে গেল। একটা ফাইলও চলল না। চিৎকার করে উঠল অর্ণব, এ কি হচ্ছে? কিছু চলছে না কেন? ভয় পেয়ে প্রিয়াঙ্কা দ্রুত দৌড়ে এলো অর্ণবের কাছে। ওর মুখে উল্লাসের আর লেশ মাত্র নেই। অর্ণব, সব শেষ হয়ে গেল নাকি? ওই প্রমাণগুলোই যদি না থাকে, আর স্বস্তিকা যদি কোনোদিন ফিরে আসে আমাদের মাঝে? অর্ণব পেন ড্রাইভটা হাতে নিয়ে কিছুক্ষণ অপলকভাবে তাকিয়ে রইল। ওর সমস্ত আত্মবিশ্বাস যেন মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেছে।
মাথায় একটা নাম ঘুরছে, কেশব। কেশব কি বিশ্বাসঘাতকতা করলো? না, সেরকম ছেলে তো কেশব নয়। অর্ণব বুঝতে পারল খেলা বোধহয় এখনো শেষ হয়নি। আসলে অর্ণব তো জানতেই পারেনি সে এমন এক তৃতীয় পুরুষের সঙ্গে চুক্তি করেছিল যে সম্ভবত অর্ণবের থেকেও এক ধাপ এগিয়ে। চিন্তা করো না, হার্ড কপিগুলো তো আছে। পুলিশের কাছেই এখন আমি জমা করিনি, শুধুমাত্র চিঠিটাই দিয়েছি। গাড়িতেই আছে। ভিডিও ডিলিট হয়ে যেতে পারে, কিন্তু ছবিগুলো তো আর হারিয়ে যাবে না। হালকা হাসি খেলে গেল অর্ণবের মুখে। ওর বিশ্বাস কেশব এরকম কাজ করবে না, কিন্তু যদি করেও থাকে তাহলে ও জানে না কার লেজে পা দিয়েছে। যে নিজের নববিবাহিতা স্ত্রীকে খুন করতে দুবারও ভাবে না, সাধারণ একজন আর্টিস্টকে পৃথিবী থেকে সরিয়ে দিতে কতক্ষণই বা সময় নেবে সে? দেখতে দেখতে কেটে গেছে প্রায় 3 মাস। প্রথম দিকে যে ঝড় উঠেছিল তা এখন প্রায় শান্ত। স্বস্তিকার মা বাবা এবং শ্বশুর বাড়ি সকলেই এখন মেনে নিয়েছে যে স্বস্তিকা তাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে অন্য কারোর সঙ্গে পালিয়ে গেছে। ধীরে ধীরে তার অস্তিত্বও মুছে ফেলেছে ওরা নিজেদের জীবন থেকে। অর্ণব খুব দক্ষতার সঙ্গে তার মিথ্যেটা সমাজে প্রতিষ্ঠিত করতে পেরেছে। স্বস্তিকার চলে যাওয়ার পর থেকেই ওর বাবা একেবারে ভেঙে পড়েছেন। বলা চলে উনি এখন প্রায় বিছানা নিয়েছেন। এই সুযোগে স্বস্তিকাদের পারিবারিক ব্যবসা পুরোটাই সামলাচ্ছে অর্ণব, যার ফলে তার আর্থিক নিয়ন্ত্রণ সম্পূর্ণই অর্ণবের হাতে। অর্থাৎ বুঝতেই পারছেন, অর্ণব মোটামুটি যা চেয়েছিল তাই পেয়ে গিয়েছে। এমনকি ওর পরিবারও প্রিয়াঙ্কার সঙ্গে ওর সম্পর্কটা এখন মেনে নিয়েছে। তবে পুরোপুরি স্বস্তিতে নেই অর্ণব। ও জানে ওর হাতে আর কোনো মজবুত প্রমাণ নেই। পেন ড্রাইভের ফাইলগুলো নষ্ট হয়ে যাবার পর ও তার গাড়ির ভেতরে রাখা ব্যাগের ভেতর থেকে ছবির হার্ড কপিগুলো খুঁজে দেখল, কিন্তু অদ্ভুত ব্যাপার, সেগুলোও উধাও হয়ে গেছে। পড়েছিল শুধু সেই খামগুলো। ভিডিও, ছবি কিচ্ছু নেই এখন অর্ণবের কাছে। থাকার মধ্যে আছে স্বস্তিকার লেখা সেই একটা চিঠি। পুলিশ অবশ্য অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা জানিয়ে দিয়েছে যে যে নিজে থেকে হারিয়ে যেতে চায় তাকে খুঁজে পাওয়া দুষ্কর। তাই ওরা এই কেসটা ক্লোজ করতে চায়। তাহলে ব্যাপার দাঁড়ালো অর্ণব আপাত দৃষ্টিতে এখন নিরাপদ, কিন্তু কেশবের শেষ চাল এবং হারানো প্রমাণগুলো তাকে একটা স্থায়ী উদ্বেগে ডুবিয়ে রেখেছে। বিশ্বাসঘাতক মানুষদের থেকে স্বস্তিকা এখন বহু দূরে। ওর আশ্রয় এখন ওড়িশার পুরীর কাছাকাছি ছোট্ট নিরিবিলি একটা গ্রামে। এমন একটা গ্রাম যেখানে সমুদ্রের গর্জন, নারকেল গাছের পাতা ঝরার শব্দ ছাড়া অন্য কোনো কোলাহল নেই। এখানেই বাস করেন এক বুড়ো সাধু বাবা। স্বস্তিকা তারই সেবায় নিয়োজিত। সাধু বাবা যদিও লোকালয়ে কম থাকেন, প্রায় 10-12 দিন কোথায় যেন হারিয়ে যান, আবার ফিরেও আসেন। এই কুঁড়ে ঘরে তিনি একাই থাকেন, আর তার কাছেই অপর একটা ছোট্ট ঘরে স্বস্তিকার ঠিকানা। গ্রামের মানুষেরা প্রথম দিকে স্বস্তিকাকে একটু সন্দেহের চোখে দেখলেও তার নম্র ভদ্র ব্যবহার আর নীরব যন্ত্রণার প্রতি সমবেদনা জানিয়ে ধীরে ধীরে সকলেই তাকে আপন করে নিয়েছে। আর সাধু বাবাকে তো সবাই ভগবানের মতো ভক্তি করে। স্বস্তিকা এই সাধু বাবার মধ্যে তার হারিয়ে যাওয়া বাবাকে খুঁজে পেয়েছে।
ও এখন নিজের বাবার স্থানেই বসিয়েছে সাধু বাবাকে। সন্ধে নামছে। স্বস্তিকা কুঁড়ে ঘরের কাছে এসে উনুনে বসানো পাত্রের ঢাকনাটা তুলে দেখল। বাবা, কি গরম! বাবা, তোমার হব্বিসিটা হয়ে গেছে, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ সব হয়ে গেছে, তোমাকে খেতে দিয়ে দিই? তাড়াহুড়ো কিসের মা? ক্ষুধা তো এই দেহের, দেহকে শান্তি দিলেই সে অমৃত হয়ে যায়। তাড়াহুড়ো নয় বাবা, তুমি তো সকাল থেকেই কিছু খাওনি, এবার একটু খেয়ে নাও। আহারের জন্য তাড়াহুড়ো করলেই আহার বিষ হয়ে ওঠে। দেখলি না, জীবনও তাই। তুই ছুটেছিলি শান্তির সন্ধানে, আর সেই ছোটাটুকুই তোকে কোথায় এনে ফেলেছে। তোমার কথা আমি বুঝতে পারি না বাবা। আমি শুধু জানি সেই ঝড় থেকে তুমি আমাকে বাঁচিয়েছ। এখন তুমি ছাড়া আমার আর কেউ নেই। মা, এই জীবনে কে কার আশ্রয়? আমি তো শুধু নিমিত্ত মাত্র। যা ঘটে তা সবই অনিবার্য। বিশ্বাস ভেঙে যাওয়ার কষ্ট সেই সত্যকে বোঝায়। যেখানে মানুষ মিথ্যে, সেখানেই শান্তি একমাত্র সত্য। তুই শুধু এই সত্যকে আঁকড়ে ধরে থাক, আর দেখিস তোর গন্তব্য ঠিকই তোর কাছে এসে পৌঁছবে। স্বস্তিকা মুগ্ধ হয়ে সাধু বাবার দিকে তাকিয়ে রইল। ওর ভেতরের জমে থাকা কঠিন কষ্টগুলো যেন এই শান্ত কণ্ঠস্বর আর সরল জীবনযাপনের ছোঁয়ায় ধীরে ধীরে গলে যাচ্ছিল। যাক, এবার তাহলে দেহটাকে একটু অমৃতের স্বাদ দেওয়া যাক। নিয়ে আয় মা। তুমি বসো, আমি এক্ষুনি আনছি। সন্ধ্যার পর স্বস্তিকা কিছুতেই শান্ত হয়ে বসে থাকতে পারল না। ওর ভেতরে একটা চাপা ভয় কাজ করছে, যেন অতীতের অন্ধকার ছায়া ওকে বারবার তাড়া করছে। অনেকক্ষণ নিজের ঘরে ছটফট করার পর ও সাহস করে সাধু বাবার কুঁড়ে ঘরের দিকে এগিয়ে গেল। সাধু বাবা তখন চোখ বন্ধ করে ধ্যানমগ্ন ছিলেন। চারপাশের পরিবেশ শান্ত, শুধু ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। স্বস্তিকা নিঃশব্দে তার কাছে গিয়ে বসল। বাবা। সাধু বাবা চোখ না খুলেই শান্ত কণ্ঠে উত্তর দিলেন, ভয় কিসের মা? ভয় হলো সেই ছায়া যা আলো দেখালেই মিলিয়ে যায়। যা আছে তোর মনে, মন খুলে বল। বাবা, বাবা, আমার খুব ভয় করছে, অকারণ। বারবার মনে হচ্ছে ওরা ওরা যদি আবার ফিরে আসে, ওরা যদি আমাকে চিনে ফেলে, এই শান্তি কি ওরা আমার কেড়ে নেবে বাবা? আমাকে আমাকে আমার অতীত তাড়া করে বেড়াচ্ছে বাবা। সাধু বাবা এবার চোখ খুললেন। তার চোখে কোনো উদ্বেগ নেই, আছে শুধু গভীর প্রশান্তি। মৃদু হাসলেন। চিন্তা করিস না মা। সেদিন থানার সামনে তোকে যখন অসহায় দেখেছিলাম, তখনই ঠিক করেছিলাম তোকে আমি আশ্রয় দেব। যারা চক্রান্ত করে তাদের শক্তি খুব কম, তাদের ভয় পাওয়ার কিছু নেই। তিনি স্বস্তিকার দিকে তাকিয়ে প্রথম সাক্ষাতের সেই মুহূর্তটা মনে করিয়ে দিলেন আরও একবার। মনে আছে, পুরীতে তুই আমাকে অনেকগুলো প্রশ্ন করেছিলি। সেদিন আমি তোকে বলেছিলাম, তুই ভয় পাস না, তোর কৃষ্ণ সহায়। স্বস্তিকা মাথা নেড়ে সম্মতি জানালো। তবে আর চিন্তা কিসের? যখন ভয় পাবে, নিঃশব্দে তার নাম জপ কর মা। সব শক্তি তাঁর চরণে সমর্পণ কর। তোর সব ভয় তিনি নাশ করবেন। তুই এখন আর একা নোস। সাধু বাবার এই আশ্বাস বাণী শুনে স্বস্তিকার সমস্ত উদ্বেগ যেন মুহূর্তের মধ্যে দূর হয়ে গেল। ওর মনে হলো বাইরের পৃথিবীতে সে একা হলেও
এই কুঁড়ে ঘরে তার মাথার উপর এক অদৃশ্য ছায়া রয়েছে, যা তাকে সব বিপদ থেকে রক্ষা করবে। সাধু বাবার নির্দেশ, বাড়িতে বসে থেকে মনকে বিষাদগ্রস্ত না করে কিছু একটা কাজ করা ভালো। সেই কথা মতোই সকাল 7টা হতে না হতেই স্বস্তিকা তার ছোট্ট কুঁড়ে ঘর থেকে কিছু হাতে তৈরি জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ে। পুরীর এই গ্রামের কাছে পর্যটকদের আনাগোনা সামান্যই। স্বস্তিকা সমুদ্রের পাড়ে ঘুরে ঘুরে ছোট ছোট জিনিস, ঝিনুকের মালা, শাঁখের তৈরি জিনিসপত্র বিক্রি করে। বিক্রি প্রতিদিন হয় এমনটা নয়, তবে নিজের মনটা ভালো রাখার জন্য আর সামান্য কিছু রোজগার হবে সেই আশায় প্রতিদিনই সমুদ্রের ধারে পৌঁছে যায় স্বস্তিকা। আজ সমুদ্রের ধারটা বেশ শান্ত। সকালের নরম রোদ বালিতে পড়েছে। স্বস্তিকা বালিতে ওর জিনিসপত্রগুলো পেতে চুপচাপ একটা কোণ করে বসেছিল। সমুদ্রের ঢেউয়ের শব্দ আর কাক চিলের ডাকের মধ্যে ওর মনটা শান্তিতে ভরে উঠছিল। ভাবছিল এই শান্তিটাই ওর আসল আশ্রয়। হঠাৎই স্বস্তিকা চোখ তুলে দূরে অপেক্ষাকৃত ভিড়ের দিকে তাকালো। অনেক পর্যটকদের ভিড়ের মধ্যে একটা পুরুষালী চেহারায় ওর চোখ আটকে গেল। লোকটা সৈকতের দিকেই এগিয়ে আসছে। তার উচ্চতা, হেঁটে আসার ভঙ্গিমা, এমনকি কাঁধের ঝোলানো ব্যাগটাও অত্যন্ত পরিচিত স্বস্তিকার। মুহূর্তের মধ্যেই তীব্র বিদ্যুৎ প্রবাহ অনুভব হলো। হৃৎপিণ্ড যেন দ্রুত তাল কাটল। ফিসফিস করে বলে উঠল স্বস্তিকা, কেশব! আর এখানে থাকা যাবে না। ওই বিশ্বাসঘাতকের মুখ ও কিছুতেই দেখতে পারবে না। লোকটা অনেকটা দূরে। স্বস্তিকা নিশ্চিত ও এদিকেই আসছে। নিশ্চয়ই ওকে চিনে ফেলেছে। দ্রুত নিজের সমস্ত জিনিসপত্র ও ব্যাগে ভরে ফেলল। তারপর কোনো রকমে সেখান থেকে দৌড়তে শুরু করলো। সমুদ্রের দিকে পিছন ফিরে তাকালো না। চরম আতঙ্কে হাঁপাতে হাঁপাতে গ্রামের কাছে ওর কুঁড়ে ঘরের নিরাপদ আশ্রয়ে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। এই প্রচণ্ড দৌড়ের ফলে ও হাঁপাচ্ছিল। দরজার কাছেই দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ল মাটিতে। ওর সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গেছে। ঠিক তখনই বন্ধ দরজায় আওয়াজ হলো। স্বস্তিকা চমকে উঠল। ওর সমস্ত রক্ত যেন ঠান্ডা হয়ে গেল। রুদ্ধশ্বাসে স্থানীয় ওড়িয়া ভাষায় চিৎকার করে উঠল, কে? কোনো সাড়া এলো না। বাইরে সম্পূর্ণ নিস্তব্ধতা। স্বস্তিকা ভাবল হয়তো কোনো ছোট বাচ্চা ভুল করে ওর দরজায় এসেছিল। সাহস সঞ্চয় করে ও এগিয়ে গেল দরজার দিকে। খুলে ফেলল দরজা। না, বাইরে কেউ নেই। স্বস্তিকা দরজা বন্ধ করে দেবে ভাবছে, ঠিক তখনই ওর চোখ গেল নিচে। দরজার ঠিক সামনের মাটিতে কতগুলো পুঁথির মালা আর কয়েকটা রঙিন চুড়ি ছড়ানো। স্বস্তিকা দ্রুত সেগুলো হাতে তুলে নিল। চিনতে পারল এগুলো তো ওরই জিনিস। সমুদ্রের ধার থেকে দৌড়ে আসার সময় ব্যাগ থেকে পড়ে গিয়েছিল হয়তো। কিন্তু এগুলো কে ফেরত দিয়ে গেল? কেশব? তাহলে কি কেশব ওর পিছু নিয়েছে? এই গ্রাম চিনে ফেলেছে? মাথায় এক রাশ চিন্তা নিয়ে স্বস্তিকা দরজা বন্ধ করে চুপ করে ঘরের ভিতর গিয়ে বসে পড়ল। এবার তার ভয় কেবল অতীতের তাড়া নয়, এই গ্রামের আশ্রয়ও আর নিরাপদ মনে হলো না। ও নিশ্চিত হলো ওর পিছু কেউ ছাড়েনি। তিনটে মাস কেটে গেলেও অর্ণব শান্ত হতে পারেনি। স্বস্তিকার ব্যবসার সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন ওর হাতে, কিন্তু তা সত্ত্বেও প্রমাণ হারানোর ভয় ওকে তাড়া করে ফিরছিল।
এই মুহূর্তে অর্ণবের কলকাতার নতুন এক বিলাসবহুল ফ্ল্যাটে ও বসেছিল, আর ফোনের ওপ্রান্তে ছিল প্রিয়াঙ্কা। অর্ণব প্লিজ, তুমি ভয় পাওয়াটা বন্ধ করো। সব তো আমাদের পক্ষে। পুলিশ কেস বন্ধ করে দিচ্ছে, তুমি পুরো ব্যবসা সামলাচ্ছ, আমরা সব পেয়ে গেছি অর্ণব, তবু তোমার শান্তি নেই। উফ। শান্তি? হ্যাঁ, শান্তি? কিসের শান্তি? তুমি 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 বুঝতে পারছো না প্রিয়াঙ্কা। আমি আমি স্বস্তিকার বাবার হাত থেকে ব্যবসা কেড়েছি, ওর মাকে মিথ্যে বলেছি, কিন্তু আমার হাতে কোনো প্রমাণ নেই। পুলিশ যদি কিছু খুঁজে পেয়ে যায়, যদি... আবার কিসের প্রমাণ অর্ণব? তাছাড়া ওর বাবা মা তো মেনেই নিয়েছে যে ওদের মেয়ে পালিয়ে গেছে। তুমি আর ওই সামান্য একটা পেন ড্রাইভ নিয়ে এত ভেবো না তো। তুমিও বুঝতে চাইছো না? ওই পেন ড্রাইভটা আর গাড়িতে রাখা ছবির হার্ড কপিগুলো ছিল আমার চূড়ান্ত সুরক্ষা। যদি কোনোদিন স্বস্তিকা ফিরে আসে বা কেশব যদি মুখ খোলে, শুধু একটা চিঠি দিয়ে আমি প্রমাণ করতে পারবো না যে ও চরিত্রহীন ছিল। কি বলছো কেশব? তোমার কি মনে হয় ও আমাদের ব্ল্যাকমেল করবে, ঝামেলায় জড়াবে? জানি না, কিন্তু আমার সন্দেহ হচ্ছে। ওভারথিংক করা বন্ধ করো। আর এতই যদি চিন্তা হয়, তুমি কেশবকে একটা কল করে নাও না, তাহলেই তো প্রবলেম সলভ হয়ে যাবে। অর্ণব জানলার কাঁচের দিকে তাকিয়ে রইল। বাইরের আলোয় তার মুখে বিজয়ের চিহ্ন নয়, বরং এক গভীর উদ্বেগের ছায়া ধরা পড়ছিল। গ্রামের শান্ত পরিবেশে বেশ কিছুদিন কেটে গেছে স্বস্তিকার। এখন আর অতীতের কথা ভেবে কান্নাকাটি করে না। সাধু বাবার সেবায় আর গ্রামবাসীদের সহজ সরল জীবনে ও নিজেকে খুঁজে নিয়েছে। তবে মাঝে মাঝে বাড়ির কথা মনে পড়ে ঠিকই। তখন সাধু বাবার কাছে যায়, কথা বলে, মনটা শান্ত হয়ে যায়। ভোরবেলা আজ হঠাৎ সাধু বাবা নিত্যদিনের মতো সমুদ্র স্নান সেরে ফিরে আসেন। স্বস্তিকা তার বসার জায়গা পরিষ্কার করছিল। মা, আমি আজ চললাম, দিন 10-12 পর ফিরে আসব। এ কি বাবা, এবার এত তাড়াতাড়ি? তোমার পথের জন্য কিছু ফল, জল এগুলো গুছিয়ে দিই? না মা, কোনো কিছুর দরকার নেই, পথই আমার সব গুছিয়ে দেবে। তুই শুধু শান্তিতে থাক। তুমি চলে গেলে আমার আবার ভয় করবে বাবা, আমি তো একা হয়ে যাব। তুই একা কেন মা? এখানকার মানুষগুলো কি তোর পর? তারা তোকে আগলে রাখবে। আর মনে রাখিস, যে মানুষটা জীবন থেকে পালিয়ে যেতে চায়নি, তাকে কেউ একা করতে পারে না। তুই সাবধানে থাকিস, আমি ঠিক ফিরে আসব। স্বস্তিকা আর কোনো কথা বলতে পারল না। ওর ভেতরে থাকা সমস্ত ভয় যেন এই মানুষটার আশ্বাসে শান্ত হয়ে গেল। সাধু বাবা কোনো কথা না বলে কেবল হাসি মুখে আশীর্বাদ করে সমুদ্রের দিকে হাঁটতে শুরু করল। স্বস্তিকা জানত এই গ্রাম এখন তার নিরাপদ আশ্রয়। আর অন্যদিকে অর্ণব ফ্ল্যাটের ব্যালকনিতে একা দাঁড়িয়ে কেশবের দেওয়া একটা পুরনো অপ্রচলিত ফোন নাম্বারে ডায়াল করল। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে ফোনটা ধরল কেশব। তার কণ্ঠস্বর স্বাভাবিক। হ্যালো কেশব, আমি অর্ণব। আরে অর্ণব বাবু, আপনি এত রাতে? কি খবর বলুন? কাজ তো মিটে গেছে অনেক আগেই। আমার পাওনাও কিছু তো বাকি নেই। তাহলে হঠাৎ? অর্ণব আর ভনিতা না করে সোজাসুজি প্রসঙ্গে এলো। দাঁত চেপে রুক্ষ স্বরে বলল, কাজ হয়ে গেছে, কিন্তু প্রমাণগুলো কোথায়? পেন ড্রাইভের ফাইলগুলো আর গাড়িতে রাখা ছবির হার্ড কপি সব গায়েব। কোথায় গেল সেগুলো? হ্যাঁ, তুমি কি কিছু করেছো? হ্যাঁ, আমি? দেখুন অর্ণব বাবু,
আমার যা করার কথা ছিল তার চেয়ে এক রত্তিও বেশি কিচ্ছু করিনি। আমি আমার কাজ শেষ করেছি, স্বস্তিকাকে শেষ ধাক্কাটা দিয়ে আপনার রাস্তা পরিষ্কার করে দিয়েছি, ব্যাস। খানিক বিরক্ত হয়ে চিৎকার করে উঠল অর্ণব। বাজে কথা বলো না। ফাইলগুলো ডিলিট হলো কি করে? আচ্ছা, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করার জন্য কোনো কপি লুকিয়ে রেখেছো? স্পষ্ট করে বলো। কি বলছেন? ব্ল্যাকমেল? ডোন্ট ফরগেট স্যার, আমি একজন শিল্পী। আমি একজন শিল্পী, দায়ে পড়ে এই নোংরা কাজে জড়িয়েছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ক্রিমিনাল নই, হ্যাঁ? আগেও বলেছি, আবারও আপনাকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, আমি কিচ্ছু জানি না। আপনাকে দেওয়া জিনিসপত্র আপনার কাছেই ছিল। ফাইলগুলো কেন নষ্ট হলো সেটা আমার জানার কথা নয়। দেখুন, হয়তো কোনো টেকনিক্যাল ফল্ট। কিন্তু তোমার কাছে কি এক্সট্রা কপিও নেই? তুমি কি কিছুই ব্যাকআপ রাখোনি? না অর্ণব বাবু, ব্যাকআপ রাখাটা বোধহয় আমার ডিউটির মধ্যে ছিল না। আমার কাছে কোনো এক্সট্রা কপি নেই। আমি শুধু সেই ছবিগুলো তুলেছিলাম যা আপনার কাজে লাগার কথা ছিল। ইনফ্যাক্ট আপনি সেরকমই বলেছিলেন। কাজ মিটে গেছে, আমার সাথে আপনার সমস্ত লেনদেনও শেষ। বাস, আমার আর এই বিষয়ে জড়ানোর কোনো ইচ্ছে নেই। বাট ইফ ইউ হ্যাভ এনি ফার্দার নিউ অ্যাসাইনমেন্ট, দেন আপনি বলতেই পারেন। জানেন তো, আমার টাকার খুব দরকার। বাই দ্য ওয়ে, স্বস্তিকা চ্যাপ্টার আই গেস ক্লোজড। আর প্লিজ ব্যাপারটা নিয়ে ঘাঁটাবেন না। একটা প্রবাদ আছে জানেন তো, লেবু চটকালে কিন্তু তেঁতো হয়ে যায়। যাই হোক, আশা করি আপনার নতুন জীবন শান্তিতে উপভোগ করছেন। ভালো থাকবেন। থ্যাঙ্কস অ্যাগেন। দাঁড়াও, ফোন রাখবে না। কথা আমার এখনো কমপ্লিট হয়নি। তোমায় আমার একটা কাজ করতে হবে, আর এর জন্য যত টাকা লাগেই আমি তোমায় দেব। ফোনটা কাটলো না কেশব। ওর মনে হলো এই মুহূর্তে অর্ণবের সঙ্গে কথা বলাটা জরুরি। আর যেখানে অনেকগুলো টাকার ব্যাপার জড়িয়ে, সেখানে কেশবের ইন্টারেস্ট আছে বই কি। ওকে স্যার, বলুন। আই মিন, অ্যাসাইনমেন্টটা আপনি যদি একটু এক্সপ্লেইন করেন তাহলে আমার বুঝতে সুবিধে হয়। দিনের আলো তখনও প্রখর। সাধু বাবা চলে যাওয়ার পর থেকেই স্বস্তিকার মনে ভয়টা একটু একটু রয়েই গেছে। তবু খানিকটা পেটের তাগিদে আর খানিকটা মনকে সচল রাখতে সমুদ্রের ধারে আজও এসেছে, কিন্তু একটু বেলা হয়ে গেছে। ম্লান মুখে চুপ করে ওর পসরা সাজিয়ে বসে আছে ও। হঠাৎ গতকালের সেই ছায়ামূর্তির কথা মনে পড়ল। মাথাটা নিচু করে ফেলল যাতে কারো চোখেও না পড়ে যায়। কিন্তু বালির উপর সামনে কারোর উপস্থিতি অনুভব করল স্বস্তিকা। ওর সমস্ত শরীর যেন জমে গেল। একটা পরিচিত গন্ধ নাকে এসে ঠেকল। এদিকে উল্টো দিকের ব্যক্তিটি হঠাৎ হাঁটু মুড়ে ওর সামনে বসে পড়ল। তারপর ধীরে, অত্যন্ত পরিচিত স্বরে ডাকল স্বস্তিকাকে। স্বস্তিকা? প্রচণ্ড ভয়ে স্বস্তিকা মাথা তুলে তাকালো না। ওর চোখে তখন ভয়। স্বস্তিকা, প্লিজ একবার তাকাও। মনে মনে খানিকটা সাহস সঞ্চয় করল, কিন্তু চোখ তুলে তাকিয়ে ওই মুখটা দেখেই ওর ভয় দ্রুত রাগে পরিণত হলো। যথাসম্ভব নিজেকে শান্ত রেখে ও স্থানীয় ভাষায় বলে উঠল, কহন তো। মৃদু হাসল কেশব, তারপর বলল, ওয়েল ডান। পরিচয় লুকোতে চাইছো স্বস্তিকা? কেন এমন করছো? আমার তো
তোমাকে কিছু বলার আছে নাকি? নিজেকে ব্যস্ত দেখানোর চেষ্টা করলো স্বস্তিকা। এমন ভাব দেখালো যেন উল্টো দিকের মানুষটাকেও চিনতেই পারেনি। আপন কন কହୁଛନ୍ତି মুই মুই বুঝি পারু নাহি। যদি কিছু নেবা তাহলে নিয়ন্তু, নহলে চলি যাওন্তু। কোনো ক্রমে এই কথাগুলো বলল স্বস্তিকা। প্লিজ স্বস্তিকা, এরকম করো না। আমার তোমাকে কিছু জানানোর আছে, প্লিজ। আর পারল না স্বস্তিকা। প্রচণ্ড রাগে হাত পা কাঁপতে থাকলো। তীব্র স্বরে বলে উঠল, কেন বিরক্ত করছেন? বলছি না আপনাকে আমি চিনি না, চলে যান এখান থেকে। স্বস্তিকা, কেন এসেছেন আপনি? আমি আমি বেঁচে আছি দেখে কষ্ট হচ্ছে? মেরে ফেলতে এসেছেন? না স্বস্তিকা, না। আমি আমি সেরকম কিছুই চাইনি। আমি শুধু... সেরকম কিছু না চাইলে আমাকে ফলো করছেন কেন? আমি তো আপনারা যা চেয়েছিলেন সেভাবেই আছি। নিজের নাম পরিচয় সবকিছু মুছে ফেলে নিজের মতো করে বাঁচার চেষ্টা করছি। কেন বিরক্ত করছেন আপনি? আমি তোমাকে ফলো করিনি। আমি জানতাম তুমি এখানেই আছো। আমি আমি তোমার পাশে থাকতে চাই স্বস্তিকা। আমি পাশে থাকতে চান? তাহলে সেই দিন, যেদিন আমার তোমাকে সব থেকে বেশি দরকার ছিল, আমাকে একা ফেলে সব নিয়ে চলে গেলে কেন তুমি? আমি জানি তুমি ঠক, তুমি জোচ্চোর। আমি তোমাকে সবটুকু বলতে এসেছি স্বস্তিকা। তুমি যা বলতে চাও, তোমার মনে যা আসে নির্দ্বিধায় বলতে পারো। কিন্তু আমি তোমাকে একটা কথাও মিথ্যে বলিনি। হ্যাঁ, আমি একজন প্রতারক, কিন্তু সেটা আমার নিজের ইচ্ছে নয়। ইচ্ছে নয়? হ্যাঁ 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 হ্যাঁ, টাকার জন্য নিশ্চয়। অর্ণবের কাছে কত টাকায় বিক্রি করেছিলে আমার বিশ্বাস? বলো বলো। হ্যাঁ, টাকার জন্য। একদম ঠিক বলেছ, টাকার জন্য। কিন্তু বিশ্বাস করো, সেই টাকাটা আমার নিজের জন্য নয় স্বস্তিকা। ওটা আমার বোনের জন্য। থামো, আর একটাও কথা বলবে না তুমি। মিথ্যে বলো না। বোনের দোহাই দিচ্ছ? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। চলে যাও আমার জীবন থেকে, চলে যাও। আমি এখানে ভালো আছি, নিজের মতো আছি। আমি বাকি জীবনটা স্বস্তি নিয়ে বাঁচতে চাই। বাকি জীবনটা আমি শান্তিতে বাঁচতে চাই। মরে গেছে স্বস্তিকা। তুমি যে স্বস্তিকাকে চিনতে, সে মরে গেছে। স্বস্তিকা যেও না। স্বস্তিকা দাঁড়াও, স্বস্তিকা দাঁড়াও। পিছন ফিরল না স্বস্তিকা। তীব্র আতঙ্ক আর অবিশ্বাস নিয়ে সমুদ্রের পাড় থেকে ছুটে পালাতে শুরু করলো। শুধু কেশবের কাছ থেকে নয়, ওর সমস্ত ভয়ের থেকেও যথাসম্ভব দূরে পালিয়ে যেতে চাইল। স্বস্তিকার চলে যাওয়ার দিকেই স্থির দৃষ্টিতে তাকিয়েছিল কেশব। হঠাৎ করেই ওর ফোনটা বেজে উঠল। কেশব, আমি অর্ণব বলছি। তোমাকে যে নতুন কাজটার দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটার কতদূর কি হলো? ফোন করার জন্য ধন্যবাদ অর্ণব বাবু। কাজ শুরু হয়ে গেছে। আমি সঠিক দিকে এগোচ্ছি। সঠিক দিক মানে কি? হ্যাঁ, আমি স্পষ্ট উত্তর চাই। তুমি জানো এটা কতটা জরুরি। আগের মতো যেন কোনো ভুল না হয়। ডোন্ট ওয়ারি, ভুল হবে না অর্ণব বাবু, ভুল হবে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি এবার যে কাজটা করছি সেটা আরো অনেক সূক্ষ্ম। এর জন্য কিন্তু পেশেন্স দরকার। তাড়াহুড়ো করলে চলবে না। মানুষের বিশ্বাস জয় করা এত সহজ নয়। বিশ্বাস? আবার কাকে বিশ্বাস করাচ্ছ তুমি? দ্রুত কাজ শেষ করো। আমি আর ঝুঁকি নিতে রাজি নই। ঝুঁকি নেওয়া আমার কাজ। তবে আপনি নিশ্চিন্তে থাকুন, আমি সব সময় নিয়েই কাজ করতে চাই, যাতে আপনার আর কোনো দুর্বলতা না থাকে। এর জন্য আমাকে অপেক্ষা করতে হবে, করব। পরিবেশ তৈরি করতে হবে, করব।
সঠিক সময়ে আমি আপনাকে জানিয়ে দেব, চিন্তা করবেন না। ঠিক আছে, কিন্তু মাথায় রেখো আমার প্রয়োজনটা যেন পূরণ হয়, ঠিক আছে? আপনার প্রয়োজন পূরণ হবেই। শুভরাত্রি অর্ণববাবু। কেশব ফোন কেটে দিল। অর্ণব জানে না কেশবের এই নতুন লক্ষ্য অর্ণবের স্বার্থ রক্ষা করবে নাকি ওর জন্য নতুন কোনো ফাঁদ তৈরি করবে, সেটা সময় বলবে। সমুদ্রের পার থেকে পাগলের মতো ছুটতে ছুটতে এসে স্বস্তিকা দ্রুত কুঁড়ে ঘরের দরজা বন্ধ করে দিল। কাঠের পাল্লায় পিঠ ঠেকিয়ে ও হাঁসফাঁস করছিল। নিঃশব্দ কান্নায় ভেঙে পড়ল, যেন ওর ভেতরের সমস্ত শক্তিকে ও বের করে দিতে চাইছে। অর্ণবের চক্রান্তের কারণে ওর মৃত্যু ভয় হয়েছিল, কিন্তু কেশবের বিশ্বাসঘাতকতা ওর আত্মাকে একেবারে মেরে ফেলেছিল। এত বড় অন্যায় করেছে কেশব তার সঙ্গে। স্বস্তিকা কাঁদতে কাঁদতেই নিজেকে ধিক্কার জানায়। কেন 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 আমি ওর চোখ দেখে অবিশ্বাস করতে পারছি না? কেন কেন ওর বানানো মিথ্যেগুলো আমার শুনতে ইচ্ছে করছে, ওকে ওকে বিশ্বাস করতে ইচ্ছে করছে? কেন 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 আমার জানতে ইচ্ছে করছে ওর সম্পর্কে? ওর 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 বোনের কথা কি বলছিল? ও মেঝেতে বসে পড়ল। ওর মনে হলো ও পাগল হয়ে যাচ্ছে। যে মানুষটা তাকে সব কিছু থেকে বিচ্ছিন্ন করে এই অচেনা জায়গায় ফেলে রেখে চলে গেল, তাকে ঘৃণা না করে উল্টে তার প্রতি এক মুহূর্তের জন্য হলেও দুর্বল হয়ে পড়ছে স্বস্তিকা। ছি ছি, আমার কেন এমন হচ্ছে? আমি আমি কেন একজন প্রতারকের প্রতি দুর্বল হয়ে পড়ছি? আমি আমি তো মুক্তি চেয়েছিলাম। আমি তো আমি তো আমি তো এই যন্ত্রণা থেকে পালাতে চাই। কেন কেন আমার সঙ্গে এরকম হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না। বাবা কৃষ্ণ, কৃষ্ণ, তুমি কি দেখতে পাচ্ছ না আমার সঙ্গে কি হচ্ছে? তুমি আমায় শক্তি দাও, সহ্য করার শক্তি দাও কৃষ্ণ, 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 কৃষ্ণ। এভাবেই দীর্ঘক্ষণ ও নিজের সঙ্গে যুদ্ধ করল। ওর বিশ্বাস আর অবিশ্বাসের সেই তীব্র দ্বন্দ্বে ওর মন অস্থির হয়ে উঠল। ও জানত এবার আর পালিয়ে গেলে চলবে না। কেশবের এই আচমকা চলে আসা ওকে নতুন এক যুদ্ধের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। কেশবকে সমুদ্রের ধারে দেখার পর থেকে দুদিন বাড়ি থেকে বেরোলো না স্বস্তিকা। না না, ওর মুখোমুখি হতে চায় না, যদি যদি দুর্বল হয়ে পড়ে। কিন্তু কিন্তু বাড়িতে তো কিছুই নেই। খিদে খিদে তো আর কোনো কথা শুনবে না। চাল ডাল কিছুই অবশিষ্ট নেই। স্বস্তিকা শেষ পর্যন্ত অতি সন্তর্পণে দরজা খুলে বাইরে বেরোলো। নিজের চেহারাটা যতটা সম্ভব ঢেকে দ্রুত পায়ে গ্রামের বাজারের দিকে এগিয়ে চলল। বাজারটা ছোট। দ্রুত নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ফেলতে চাইছিল, কিন্তু বাজারে ঢোকার মুখেই ও পরিষ্কার তাকে দেখতে পেল। দাঁড়িয়ে আছে, যেন কারোর জন্য অপেক্ষা করছে। স্বস্তিকার জন্যই কি? স্বস্তিকার হৃৎপিণ্ডটা যেন থেমে গেল। না, কোনো ভুল নেই। কেশব কেশব ওকে দেখে এগিয়ে এলো। পালাতে পারবে না স্বস্তিকা। কেমন যেন চুম্বকের মতো আকর্ষণ। এক জায়গায় স্তম্ভিত হয়েও দাঁড়িয়ে রইল। কেশব এগিয়ে এসে সোজাসুজি তাকালো ওর চোখে। আমি জানতাম তুমি আসবেই। তোমার আর আমার মধ্যে এখনো কিছু কথা তো বাকি আছে স্বস্তিকা। আমার তোমার সাথে কোনো কথা নেই। তুমি তুমি এখান থেকে চলে যাও। না, কথা আছে, কারণ আমার কথাগুলো শোনা তোমার দরকার। আমি তোমার বিশ্বাস ভেঙেছি, কিন্তু অর্ণবের মতো বিশ্বাসঘাতকতা আমি করিনি। কেশব এগিয়ে এসে ওর বোনের অসুস্থতার কথা জানালো।
কিন্তু স্বস্তিকা বিশ্বাস করতে পারল না। ও হাসতে শুরু করলো, শীতল এক হাসি যা কেশবের বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। বাহ 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 বাহ, দারুণ! তুমি তো এমনিতেই গুছিয়ে দারুণ মিথ্যে কথা বলতে পারো। আমি জানতাম তুমি দারুণ অভিনেতা। আজ আজ আরো একবার প্রমাণ হলো তোমার এই গুছিয়ে মিথ্যে বলার অভিনয়টা একদম সেরা। তোমার বোন ক্যান্সার। স্বস্তিকা, স্বস্তিকা প্লিজ বিশ্বাস করো। আর যাই হোক, এটা মিথ্যে নয়। আমার বোন। আর বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলো না। আশা করি আমাকে যা যা তুমি বলতে এসেছিলে সব বলা হয়ে গেছে। এবার আর বিরক্ত করো না, চলে যাও প্লিজ। প্লিজ আমাকে ক্ষমা করে দাও স্বস্তিকা, প্লিজ। আমি আমি নিরুপায় ছিলাম। তোমাকে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। কিছু কিছু অন্যায় থাকে যার ক্ষমা হয় না। তুমি আমার কাছ থেকে আমার পরিচয়, আমার বিশ্বাস, আমার ভালোবাসা সবকিছু কেড়ে নিয়েছো। তোমার জন্য রাতের পর রাত আমি ঘুমোতে পারি না। আমার আমার ভয় করে। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তোমায় একা ছেড়ে আসিনি। আমি তো তোমাকে আসলে। আবার মিথ্যে বলছো তুমি। তুমি কি করতে চেয়েছিলে আমি জানি। আমাকে অন্ধ্রপ্রদেশের সেই ফাঁকা রাস্তায় ফেলে এসেছিলে। সাধু বাবা না থাকলে আমি হয়তো বেঁচেই থাকতে পারতাম না। কুকুর শিয়ালে ছিঁড়ে খেত আমায়। স্বস্তিকা, স্বস্তিকা, আমি তোমার কথা শুনতে চাই না কেশব, আমি শুনতে চাই না। দৌড়ে চলে গেল স্বস্তিকা। হাতে বাজারের ব্যাগ নিয়ে দ্রুত দৌড়ে নিজের কুঁড়ে ঘরে ঢুকে পড়ল। কেশব অবাক হয়ে তাকিয়ে রইল। নিজেকে বড্ড অসহায় লাগছে। কি করে প্রমাণ করবে স্বস্তিকার কাছে? ও ইচ্ছা করে কিছু করেনি। অদ্ভুতভাবে বেশ কিছুদিন কেটে গেল স্বস্তিকার। ঘরের কাজ, সমুদ্রের পাড়ে জিনিসপত্র বিক্রি সবকিছুই শুরু করেছে, কিন্তু সবকিছুতেই তার উপস্থিতি একেবারে অনিবার্য। কেশব ওর পিছন ছাড়েনি। অদৃশ্য ছায়ার মতো স্বস্তিকার বাড়ির বাইরে, সমুদ্রের পাড়ে, বাজারে, দোকানে, মন্দিরে সর্বত্র কেশব থাকে। কোনো কথা বলে না, কাছে আসে না, শুধু দূরে দাঁড়িয়ে এক দৃষ্টে তাকিয়ে থাকে। একদিন ঘুম থেকে উঠে সদর দরজা খুলেই স্বস্তিকা কেশবকে ঠিক দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে। দোকান বাজার করে বাড়ি ফেরার পথে একইভাবে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে। কেশবের সেই উজ্জ্বল সুন্দর চেহারা ক্রমশ মলিন হয়ে ওঠে স্বস্তিকার চোখের সামনে। ওর চোখ দুটো ক্লান্ত, মুখে কষ্টের ছাপ, যেন কিছু বলতে চায়। স্বস্তিকা এড়িয়ে যায় বারবার। ওর কথা শোনার জন্য থামে না। বেশ কিছুদিন এইভাবে চলার পর স্বস্তিকার ধৈর্যের বাঁধ একদিন ভেঙেই গেল। ভয়, ঘৃণা ধীরে ধীরে অদ্ভুত ক্লান্তিতে পরিণত হলো। ও বুঝতে পারল কেশব ওকে নিজের মনের সব কথা না জানিয়ে কিছুতেই এখান থেকে যাবে না। সেদিন ভোরবেলা সমুদ্রের পাড়ে যখন কেউ নেই, স্বস্তিকা মুখোমুখি দাঁড়ালো কেশবের সামনে। তারপর ক্লান্ত স্বরে বলল, সত্যি করে বলো তো কেশব, কি চাও? আমার আর কি বাকি আছে যে তুমি শেষ করতে এসেছো? সব তো শেষ করে দিয়েছো, আর কেন? আমি যদি বলি আমি সব ফিরিয়ে দিতে এসেছি, বিশ্বাস করবে? বিশ্বাস করবে প্লিজ? একটাবার বিশ্বাস করে দেখো। বিশ্বাস? তোমাকে? সাধু বাবা কি বলে জানো? বিশ্বাস বিশ্বাস হলো সেই বীজ যা একবার মরে গেলে তার থেকে নতুন গাছ আর জন্মায় না। আর আর তুমি তো আমার বিশ্বাসের বীজটাকে নিজের হাতে গলা টিপে মেরে ফেলেছো কেশব। আমি জানি আমার কোনো অধিকার নেই।
আমার কোনো অধিকার নেই তোমার তোমার বিশ্বাসটুকু এক্সপেক্ট করার। কিন্তু তোমার কাছে আমার পাপের কারণটা শোনার সুযোগটুকু চাইছি। কারণ কারণ তোমার বোনের ক্যান্সার ছিল। আমি বিশ্বাস করি না। না করলেও সেটাই সত্যি। আর সেই টাকাটার জন্য আমাকে আমাকে অর্ণবের কাছে বিক্রি হয়ে যেতে হয়েছিল। আমি পরিস্থিতির শিকার ছিলাম, কিন্তু কিন্তু সেই টাকা দিয়ে চিকিৎসা শুরু করার কিছুদিন পরেই আমার বোনটা আর বাঁচেনি। পাপের টাকায় চিকিৎসার পর আমার বোনটা আর বাঁচেনি। ও ও চলে গেছে, চলে গেছে স্বস্তিকা, চলে গেছে। ওকে আর ফিরিয়ে আনতে পারিনি। চমকে উঠল স্বস্তিকা, অসহায়ভাবে বলে উঠল কেশব। কি কি বলছো তুমি? তোমার তোমার বোন? হ্যাঁ হ্যাঁ, আমার ছোট বোনটা আমাকে একা রেখে অনেক দূর চলে গেছে। আর কোনোদিন ফিরে আসবে না ও, কোনোদিন না। আর যখন ও চলে গেল তখন আমি বুঝতে পারলাম আমার পাপ, হ্যাঁ আমার পাপ আমার বোনকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেল। হ্যাঁ আমি রিয়েলাইজ করেছি আমি অন্যায় করেছিলাম, কিন্তু বিশ্বাস করো, আমি তোমায় একা ছেড়ে আসিনি। আমি তো সব ব্যবস্থা করে এসেছিলাম যাতে তুমি যাতে আমায় শিয়াল কুকুরে ছিঁড়ে খায়, তাই তো? এমন ব্যবস্থাই করেছিলে তুমি? কথাগুলো যেন কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না স্বস্তিকার। না না স্বস্তিকা, না। আমি যখন বুঝতে পারি অর্ণবের দেওয়া সেই টাকা আমার কোনো কাজে আসবে না, আমি তোমার ক্ষতি করে নিজে সুখী হতে পারতাম না, শান্তিতে ছিলাম না, বিশ্বাস করো। কিন্তু একটা স্বস্তি ছিল, কারণ আমি জানি, আমি জানতাম, আগে থেকেই জানতাম তুমি সাধু বাবার সংস্পর্শে ভালো থাকবে। সাধু বাবা? তুমি কি করে বাবাকে? তুমি যখন জানতে চাইছো তখন সবটাই শোনো। আমি যখন পুরীতে প্রথম আসি, সাধু বাবার সঙ্গে সেদিনই আমার হঠাৎ দেখা হয়েছিল স্টেশনে। স্টেশনে? স্টেশনে প্রথম দেখাতেই উনি আমায় বলেছিলেন আমি যে কাজে এসেছি তাতে যেন আমি সফল হই। কেন জানি না, সেদিনই আমার নিজের মধ্যে একটা সূক্ষ্ম অপরাধ বোধ জন্ম নিয়েছিল। কিন্তু সেই মুহূর্তে আমি সত্যি হেল্পলেস ছিলাম, হেল্পলেস। জানো তো, বোনের সার্জারির জন্য অনেকগুলো টাকা দরকার ছিল। সামান্য ওই আঁকা শিখিয়ে আর কত টাকা চাইবো বলো? রোজগার কি আর রোজগার করি বলো? পেপারে একটা ইন্টারভিউ দেখে অর্ণবের অফিসে গিয়েছিলাম একটা ভালো চাকরির জন্য, কিন্তু না, চাকরিটা আমার হয়নি। আমি তো ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, হতাশ হয়ে কেঁদে ফেলেছিলাম, অর্ণবের পায়ে পড়েছিলাম জানো। সেই সময় ওই জানোয়ারটা আমায় এই নোংরা কাজের অফার দেয়। ও জানতো আমি কতটা অসহায়, আর আমার অসহায়তার সুযোগ নিয়ে এত বড় একটা নোংরা কাজ আমাকে দিয়ে করালো। আর তুমি মুখ বন্ধ করে করলে? আমাকে বলতে পারতে। আমি চেষ্টা করেছিলাম স্বস্তিকা, চেষ্টা করেছিলাম, কিন্তু
আমার বোনটা তখন একা হসপিটালে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তোমাকে যদি আমি সত্যি বলতাম, তাহলে তাহলে সেই মুহূর্তেই হসপিটালে আমার বোনের প্রাণটা চলে যেত। টাকার ব্যবস্থা না থাকলে ওর ওর অপারেশনটুকু করতে পারতাম না। তুমি হয়তো জানতে না, কিন্তু তোমার বিশ্বাস হারানোর ঝুঁকি নিলেও আমার বোনের জীবন বাঁচানোর সুযোগটা না 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 আমি আমি সেদিন হারাতে পারিনি। তুমি তুমি সত্যি বলছো কেশব? সত্যি, আমি সত্যি বলছি, সত্যি। মিথ্যে বলে আর কি পাবো বলতে পারো? যার জন্য নিজের জীবনের নীতি আদর্শ সবকিছু বিসর্জন দিয়েছিলাম, সেই যখন নেই, আর মিথ্যে বলে কি হবে? আর আমার আর টাকার কি প্রয়োজন? আমার পাপ আমার বোনকে কেড়ে নিল। পাপের ফল তো আমাকে ভোগ করতেই হবে স্বস্তিকা। তোমার ক্ষতি করে আমি নিজে সুখী ছিলাম না, শান্তিতে ছিলাম না, বিশ্বাস করো। তবে একটা স্বস্তি ছিল, কারণ আমি জানতাম তুমি তুমি সাধু বাবার কাছে ভালো থাকবে। তুমি কি করে সাধু বাবাকে খুঁজে পেলে? সাধু বাবাকে কি করে চিনেছিলাম সেটা তো তোমায় বললাম, কিন্তু জানতে চাও তারপর সাধু বাবার সঙ্গে আমার কি কথা হয়েছিল? সত্যি জানতে চাও? বিশ্বাস করতে পারবে তো আমার কথাগুলো? অবিশ্বাস করার জায়গায় আমি আর নেই। বলো, সত্যি কথা বলো কেশব। বলছি, নিশ্চয়ই বলবো। ইনফ্যাক্ট বলার জন্যই তো এসেছি। কেশব এক মুহূর্ত থামল, যেন অতীতের ফেলে আসা দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠছে। আসলে আমি তোমাকে কিছুই জানাতে পারছিলাম না বলে না, ভিতরে ভিতরে ভেঙে পড়ছিলাম। তোমার মতো সহজ সরল একটা মানুষকে ঠকাতে ইচ্ছে করছিল না। যখন তোমাকে অন্ধ্রপ্রদেশের সেই রাস্তায় ফেলে আসি, আমি আর সহ্য করতে পারিনি। আমি তখন আবার পুরীতে ফিরে আসি। সেদিন সমুদ্রের ধারের বৃষ্টির পর আমি সাধু বাবার সঙ্গে আবার দেখা করি। পাপ তুমি করেছ সত্য, কিন্তু তোমার অনুতাপ খাঁটি। এখন তোমার প্রয়োজন সেই মেয়েটির নিরাপত্তা। বাবা, আমি জানি না কি করব। সত্যি খুব অসহায় লাগছে। আমি অর্ণবের প্রমাণ নষ্ট করে এসেছি, কিন্তু ও যদি... চিন্তা করো না, আজ থেকে ওর দায়িত্ব আমার। এই পাপের ফলে ওর জীবন আর নষ্ট হতে পারে না। তোমার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ও আমার কাছেই থাকবে, নিরাপদ। তুমি এখন সত্যির পথ অবলম্বন করেছ, তাই তোমাকে সাহায্য আমি অবশ্যই করব। তবে মনে রেখো, পাপ বাপকেও ছাড়ে না। শাস্তি তুমি পাবেই, কর্মফল ভোগ করতেই হবে। তবে হ্যাঁ, নিজের ভুল যখন বুঝতে পেরেছ, অনুশোচনা যখন আছে, আমি তোমাকে ক্ষমা করতেই পারি। এখন যাও, তোমার কাজ তুমি করো। জানি না বাবা, পারবো কিনা আমি জানি না। সময় তোমাকে করিয়ে নেবে, মনকে শান্ত করো। আর হ্যাঁ, তোমার কাজ সম্পূর্ণ করে আমার ঘরে এসে তুমি তাকে নিজের মনের কথা সব জানিও। কোনো সত্য গোপন করো না। আর ঠিক সেই দিন থেকে আমি জানতাম তুমি নিরাপদ। আমি তোমাকে খুঁজতে আসিনি, তোমাকে সাহায্য করার জন্যই ফিরে এসেছি। তোমার বিরুদ্ধে অর্ণবের কাছে আর কোনো প্রমাণ নেই,
ঠিক বলছি স্বস্তিকা, কোনো প্রমাণ নেই। এবার আমাদের অর্ণবকে শাস্তি দেওয়ার পালা। স্বস্তিকা কিছুক্ষণের জন্য চুপ রইল। কেশবের বোনের চলে যাওয়ার খবর ওকেও কষ্ট দিল। সেই মুহূর্তে ওর মনে হলো অর্ণবের চক্রান্তের শিকার কেবল ও একা নয়, কেশবও বটে। আমি আমি সব শুনলাম কেশব। সাধু বাবা তোমাকে ক্ষমা করলেও আমি এখনো, আমি জানি না, কিন্তু একটা কথা সত্যি, অর্ণব আমার পরিচয় কেড়ে নিয়েছে। ও আমাকে সমাজের চোখে একজন বিশ্বাসঘাতক বানিয়েছে। আমি জানি, আর তাই আমি এসেছি সবটা ফিরিয়ে দিতে। আর ওর বিরুদ্ধে সব প্রমাণ এখন তো আমার হাতে, যেটা ওর অহংকার ভাঙার জন্য যথেষ্ট। এখন কিন্তু আর পালানোর সময় নেই স্বস্তিকা। এবার তোমায় রুখে দাঁড়াতে হবে। আমি জানি, কিন্তু কি করব আমি? আমার কাছে তো কিছুই নেই। আমার কাছে আছে। তোমার কাছে নেই তো কি হয়েছে, আমার কাছে আছে। আর সেই কারণেই আমি অর্ণবের সঙ্গে এখনো যোগাযোগ রেখেছি। ও আমাকে একটা নতুন অ্যাসাইনমেন্ট দিয়েছে, যাতে ও আরো সেফ থাকতে পারে। আর আমি সেই কাজের আড়ালে ওর সবচেয়ে বড় দুর্বলতাটা খুঁজে বের করেছি। হ্যাঁ, আমি খুঁজে বের করেছি। কি দায়িত্ব তোমায় দিয়েছে? আবার কি অন্যায় কাজ করছো তুমি? খুব খুব ঠান্ডা মাথায় শোনো স্বস্তিকা, যা বলছি খুব ভালোভাবে মাথায় রাখো। তোমার বাবার ব্যবসার আর্থিক অবস্থা এখন খুব একটা ভালো নয়। তোমার চলে যাওয়ার সুযোগ নিয়ে অর্ণব এখন সেই ব্যবসার সমস্ত সম্পত্তি, বিশেষ করে কলকাতা আর আসানসোলে থাকা কিছু জমি জমা সম্পত্তি একেবারে ইলিগালি নিজের নামে করাতে চাইছে। অবৈধভাবে? কি করে পারছে ও? অর্ণব কিছু ভুয়ো কোম্পানি তৈরি করেছে, আর সেই কোম্পানির মাধ্যমে তোমার বাবার ব্যবসার টাকা পাচার করছে, নয় ছয় করছে, তছনছ করে দিচ্ছে সবকিছু। এই কাজটা কিন্তু খুব কমপ্লিকেটেড, কারণ ও প্রচুর কালো টাকা সাদা করার চেষ্টা করছে। আমার কাজ ছিল সেই টাকার হিসেব আর কাগজপত্র তৈরি করে ওকে যেন সম্পূর্ণ সুরক্ষিত করতে পারি। আর তুমি সেটাই করছো? করছি, আমি কাজটা করছি, কিন্তু ভুল ভাবে স্বস্তিকা, ভুল ভাবে। অর্ণব চেয়েছে আমি এমন ভাবে কাগজপত্র সাজাই যাতে পুলিশ বা আইন কোনো ব্যবস্থা বা কোনো ত্রুটি খুঁজে না পায়। আর আমি কি করছি? আমি ইচ্ছাকৃত হিসাবের কিছু জায়গায় এমন সূক্ষ্ম ফাঁক রেখেছি যা অর্ণব বুঝতে না পারলেও কোম্পানির অডিটর নিশ্চয়ই বুঝতে পারবে। আমি অর্ণবের নিজের পাতা ফাঁদকেই ওর বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছি স্বস্তিকা। তুমি সব প্রমাণের হার্ড কপি নষ্ট করেছো, সফট কপিতেও গলদ রেখেছো। এক্স্যাক্টলি সেটাই করেছি, কিন্তু এই ফাঁকা জায়গাটা এমন ভাবে তৈরি করা আমি ছাড়া আর অন্য কেউ যদি অর্ণবের সামনে সেটা ফাঁস করে দেয় তবে ও নিজেই ধরা পড়বে। এখানেই তোমার প্রয়োজন স্বস্তিকা, ঠিক এখানেই তোমাকে প্রয়োজন। কিন্তু আমি এখানে কি করব? তোমাকে কলকাতায় ফিরতে হবে। সরাসরি নয়, গোপনে। অ্যাট ফার্স্ট তোমাকে প্রমাণ করতে হবে অর্ণব তোমার বাবাকে ঠকিয়ে ব্যবসার দখল নিয়েছে এবং এই সমস্ত ইলিগাল ট্রানজ্যাকশনের মাধ্যমে দেশের আইন ভেঙেছে। অর্ণবকে শুধু সমাজে অপমানিত করলেই চলবে না, আইনের চোখে ওই শয়তানটাকে একটা অপরাধী সাব্যস্ত করতে হবে। আমি তোমাকে সব ইনফরমেশন দেব এবং বাইরে থেকে তোমার সেফটির দায়িত্ব নেব। আমি চাই না কেশব।
কি চাও না? তুমি চাও না, তুমি সত্যিই চাও না অর্ণবকে শাস্তি দিতে? নিজের নিজের বাবার ব্যবসা আবার আগের জায়গায় ফিরিয়ে দিতে? আমি আমি কিছুই চাই না। আমি টাকা পয়সার হিসেব, প্রতিশোধের হিসেব এসবের মধ্যে থাকতে চাই না। আমি শুধু এই শান্তির জীবনটা চাই। তুমি তুমি আমাকে যে জীবন থেকে মুক্তি দিয়েছিলে, আমি আর সেই অন্ধকারে ফিরে যেতে চাই না। আমি সাধু বাবার আশ্রয় নিরাপদ। এসব তুমি কি বলছো স্বস্তিকা? এটা তো শুধু টাকা পয়সার জন্য লড়াই নয়, এটা তোমার পরিচয়, তোমার সম্মান ফিরিয়ে আনার লড়াই। অর্ণব তোমাকে সমাজের চোখে একজন বিশ্বাসঘাতক বানিয়েছে। তুমি এখানে নিরাপদ, কিন্তু এই বদনামের বোঝা তুমি তুমি সারা জীবন বয়ে চলবে, সেটা হয়? অর্ণব কি বললো তাতে আমার কিছু যায় আসে না। আমি জানি আমি কি। সাধু বাবা বলেন, বাইরে কি ঘটছে তার চেয়ে ভেতরে কি আছে সেটাই আসল। আমার বাবা মা কেউ আমায় বিশ্বাস করেনি, আর এই গ্রামে আমি সেই সম্মান পেয়েছি যে আমি বাড়িতে পাইনি। কিন্তু তোমার বাবার ব্যবসা, তোমার মা বাবা, তুমি ভাবছো অর্ণব শুধু ব্যবসা নিয়েই থেমে থাকবে? না, যতক্ষণ না অর্ণবের পতন হচ্ছে ততক্ষণ ও তোমার জীবনে ছায়া ফেলতেই থাকবে। তুমি হয়তো টাকা পয়সা চাইছো না, কিন্তু এই শান্তিটুকুও পেতে হলে না আগে ন্যায় প্রতিষ্ঠা করা দরকার। না হলে এই লুকিয়ে থাকা জীবনের শান্তি কোনো দিন স্থায়ী হবে না। অর্ণব তোমাকে একদিন না একদিন এখান থেকেও খুঁজে নেবে, ঠিক খুঁজে নেবে। আমাকে একটু সময় দাও কেশব, আমাকে একটু ভাবতে দাও। অসম্ভব স্বস্তিকা, সময় নেই। অর্ণবের পাতা ফাঁদ খুব তাড়াতাড়ি তৈরি হচ্ছে। আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকব। পরের দিন বিকেল, সূর্য ডুবছে সমুদ্রের পারে। তার রক্তিম আভা জলে এবং বালিতে মিলে মিশে এক বিষণ্ণ অথচ শান্ত দৃশ্য তৈরি হচ্ছে। ঠিক সেখানেই চুপ করে দাঁড়িয়ে আছে স্বস্তিকা। ওর হাতে ধরা পুরনো ফোনটা, কেশবের দেওয়া অর্ণবের ব্যক্তিগত ফোন নাম্বারটা স্ক্রিনে টাইপ করা। গ্রিন বাটন প্রেস করলেই কল শুরু হয়ে যাবে। গত রাতে কেশবকে ফিরিয়ে দেবার পর এবং ওর কথাগুলো শোনার পর স্বস্তিকার মনে অনেক দ্বিধা ছিল। সাধু বাবা ওকে যা শিখিয়েছে, ও কি তা ভঙ্গ করে আবার প্রতিশোধের পথে নামবে? ও মনে মনে সমস্ত দিক বিচার বিবেচনা করল। প্রথমত, নিজের বাবা মাকে অর্ণবের হাত থেকে বাঁচানোর যেমন প্রয়োজন, তেমনি অর্ণবের মিথ্যা অভিযোগের ফলে ওর বাবা মায়ের জীবন যে অন্ধকারে ডুবেছে তা দূর করাও জরুরি। আর দ্বিতীয়ত, নিজের শান্তি ভঙ্গ হতে ও দেবে না। সাধু বাবার শিক্ষা, অর্ণবকে পুলিশে দিয়ে প্রতিশোধ নিলে ওর নিজের জীবন আবার সেই নোংরামি আর প্রচারের কেন্দ্রে ফিরে আসবে। আর ও এই গ্রামের শান্তি হারাতে চায় না। চোখ দুটো বন্ধ করে শ্রীকৃষ্ণকে স্মরণ করে ফোন নাম্বারটা ডায়াল করেই ফেলল স্বস্তিকা। রিং হচ্ছে। ফোন চলে গেছে অর্ণবের ব্যক্তিগত ফোন নাম্বারে। আর দূর থেকে সমস্তটাই কেশব দাঁড়িয়ে দেখছে। হ্যালো, কে বলছেন? আমি স্বস্তিকা বলছি। অর্ণব? একটা হিম শীতল স্রোত বয়ে গেল অর্ণবের শিরদাঁড়া বেয়ে। কে? স্বস্তিকা? এ কি করে সম্ভব? তুমি বেঁচে আছো? হ্যাঁ অর্ণব, তোমার দুর্ভাগ্য আমি বেঁচে আছি। তুমি কোথায়? তুমি
কি চাও? হ্যাঁ, আমি তোমাকে সমাজের চোখে দুশ্চরিত্র সাজাতে পেরেছি। তোমার কাছে কোনো প্রমাণ নেই, সব আমি নষ্ট করে দিয়েছিলাম। চুপ চুপ করো। প্রমাণ নষ্ট হয়েছে? তুমি তুমি কি করে জানলে? আমার কাছে সব প্রমাণ আছে অর্ণব। তোমার নোংরামি, তোমার অবৈধ লেনদেন, তোমার চক্রান্ত, সব। কি প্রমাণ? বিশ্বাস করি না। তুমি তো দুশ্চরিত্রা, তুমি পালিয়ে গেছো। পুলিশ তোমার কথা কেন শুনবে? আমি দেখিয়ে দেব তুমি কোথায় ছিলে আর কেন পালিয়েছিলে। তুমি ভুলে যাচ্ছ। আমি কিচ্ছু ভুলিনি অর্ণব, কিন্তু তুমি ভুলে যাচ্ছ। তোমার চন্দ্রমল্লিকা প্রজেক্ট, যার মাধ্যমে তুমি ব্ল্যাক মানি হোয়াইট করছো। সফট কপিতে তোমার ইনভেস্টমেন্ট বলে একটা জাল এন্ট্রি আছে। গত সপ্তাহে তুমি 12 লাখ টাকা প্রিয়াঙ্কার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছো। সেটা রেফারেন্স নাম্বার আমি তোমায় দিতে পারি। আর তোমার ফাইল নাম্বার 98B/2024, সেখানে কিছু ছোট্ট ভুল আছে, যেটা তুমি ধরতে পারবে না, কিন্তু অডিটর খুব সহজেই ধরতে পারবে, আর পুলিশও। তুমি এসব জানলে কি করে? হ্যাঁ, তুমি আমার ফাইল দেখেছো? হ্যাঁ অর্ণব, আমি দেখেছি। তুমি আমার সম্মান কেড়ে নিয়েছো। এবার আমার পালা। আমি তোমার ক্ষমতা কেড়ে নেব। তুমি কাল সকালেই আমার বাবার ব্যবসার সব কাগজপত্র সই করে বাবার হাতে সবটা ফিরিয়ে দেবে। আর আমার বাবা মায়ের সামনে কোনো দিন নিজের নোংরা মুখটা দেখাবে না। না হলে কিন্তু বাধ্য হয়ে আমি পুলিশে যাব। আর তাছাড়াও আমার সঙ্গে যা যা অন্যায় করেছো সেগুলোর প্রমাণও কিন্তু আমার কাছে আছে। আর আমাকে কে সাহায্য করেছে সেটাও বুঝতে পারছো তো? ফোনের ওপ্রান্তে এবার একেবারে ভেঙে পড়ল অর্ণব। ওর সামনের বাঁচার রাস্তাগুলো ক্রমশ যেন বন্ধ হয়ে যাচ্ছে। প্লিজ স্বস্তিকা, প্লিজ, তুমি কি চাও বলো? আমি তোমাকে পুরো ব্যবসা দিয়ে দিচ্ছি। তুমি শুধু পুলিশকে। আমি শুধু শান্তি চাই অর্ণব। কাল সকালের মধ্যে তুমি যদি কিছু না করো, আমার কাছে তোমার বিরুদ্ধে যা যা প্রমাণ আছে আমি পুলিশের কাছে সেগুলো নিয়ে পৌঁছে যাব। আর তুমি ভালো করেই জানো তোমার এই অবৈধ লেনদেনের জন্য ভবিষ্যতে তুমি ঠিক কোথায় গিয়ে দাঁড়াতে পারো। হ্যাঁ, ঠিক ধরেছ, লকআপে, জেলে পচে মরবে তুমি। তাই আমি যা যা বলছি মন দিয়ে শোনো আর কাজগুলো চটপট করে ফেলো, কেমন? ফোনটা কেটে দিল স্বস্তিকা। চোখ বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। দৌড়ে এলো কেশব, বলে উঠল, কি করলে স্বস্তিকা? তুমি এত বড় সুযোগ কেন হাতছাড়া করলে? তুমি শুধু ওকে ব্যবসা ছাড়তে বললে। চাইলেই তো তুমি ফেরত যেতে পারতে, চাইলেই ওকে ভুল প্রমাণ করতে পারতে। কেন করলে এমন? এত কষ্ট করে, এত খাটাখাটনি করে সমস্ত প্রমাণ জোগাড় করলাম, আর তুমি এখন ওকে শাস্তিই দিতে চাইছো না? আমি শান্তি চাই কেশব, শান্তি। আর শাস্তির আসল অর্থ জানো? শাস্তির আসল অর্থ হলো ভয়। না 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 না, আমি তোমার কথা বুঝতে পারছি না, বিন্দু বিসর্গ বুঝতে পারছি না। তুমি যে নিরাপরাধ সেটা প্রমাণ করতে চাইছো না কেন? তুমি, তোমার বাবা মা, আমার বাবা মা কেশব, যারা আমাকে ছোট থেকে মানুষ করলো, যাদের সন্তান আমি, তারা যখন অবিশ্বাস করেছে, তখন আমি আর কার কাছে নিজেকে সঠিক প্রমাণ করব? সমাজের কাছে? পুলিশের কাছে? আমার প্রয়োজন নেই। আমি জানি আমি কে, এটাই যথেষ্ট। কিন্তু অর্ণব তো মুক্ত থেকে যাবে। ও তো তার পাপের ফল ভোগ করবে না। করবে। কারো সম্মান কেড়ে নেওয়ার চেয়েও বড় শাস্তি হলো তার শান্তি কেড়ে নেওয়া।
অর্ণব আজ আমার ফোন পেয়ে বুঝে গেছে। ওর প্রতিটা পদক্ষেপ আমি জানি। আমার শাস্তিটা অন্যরকম হবে। অর্ণব এখন থেকে আর কিছুই মন দিয়ে করতে পারবে না। সব সময় ভয় পেয়ে বাঁচবে, প্রতি মুহূর্ত ভাববে আমি আমি ওর পিছু ছাড়িনি, আমার কাছে প্রমাণ আছে। আর কেশব, এই ভয়টাই হলো অর্ণবের সারা জীবনের জেল, শাস্তি। ও আর কোনোদিন মন থেকে শান্তি পাবে না। এটাই কি কঠিন শাস্তি নয়? কেশব অবাক হয়ে স্বস্তিকার দিকে তাকিয়ে রইল। ও দেখল স্বস্তিকা প্রতিশোধের আগুনে না পুড়ে নিজের ভেতরের শান্তি দিয়ে অর্ণবের ভিত নাড়িয়ে দিয়েছে। তুমি বদলে গেছো স্বস্তিকা, বদলে গেছো। হয়তো তুমি ঠিক বলছো। সাধু বাবা আমাকে শিখিয়েছে নিজের ভেতরের শান্তি একমাত্র সম্পদ, বাকি সব ক্ষণস্থায়ী। আমি সেই সম্পদকে আর বিপন্ন করতে চাই না। অর্ণব ব্যবসা ছেড়ে দিলে আমার মা বাবা ওর হাত থেকে আপনা আপনি মুক্তি পাবে, আর সারা জীবনের পাপের ভয়ে অর্ণব জ্বলবে। এটাই আমার ন্যায়। স্বস্তিকা কথাগুলো শেষ করেই কেশবের দিক থেকে মুখ ফিরিয়ে ধীরে ধীরে গ্রামের পথে হেঁটে চলে গেল। কেশব ওর দিকে তাকিয়ে রইল। সমুদ্রের ধারে ওর সামনে যে মেয়েটা এতক্ষণ দাঁড়িয়েছিল, সে যেন পুরনো স্বস্তিকার শুধু প্রতিচ্ছবি। কেশব স্থির হয়ে দাঁড়িয়ে শুধু ভাবতে থাকলো, এই কদিনেই শান্ত স্নিগ্ধ মেয়েটা কত পরিণত। যে স্বস্তিকা কিছুদিন আগেও সামান্য শব্দে কেঁপে উঠত, নিজের অতীত আর ভবিষ্যতের ভয়ে অস্থির থাকত, সেই মেয়েটা এমন জীবনের কঠিনতম সত্যকে সহজ আর স্থির যুক্তিতে মেনে নিচ্ছে। ওর মধ্যে আজ কোনো অস্থিরতা নেই। অর্ণবের মতো শয়তানের বিরুদ্ধে প্রতিশোধের আগুন না জ্বালিয়ে বেছে নিয়েছে এক গভীর আধ্যাত্মিক শান্তি। সারা জীবনের ভয়কে একেবারে জয় করেছে যেন। কেশব বুঝতে পারল এ শুধুই সাধু বাবার শিক্ষার ফল। এই শান্তি, এই স্থিতধী মনোভাব, এটা টাকা বা খ্যাতি দিয়ে কেনা যায় না। স্বস্তিকা এবার সত্যিই মুক্ত। আর কোনো বাঁধনে ওকে বাঁধা যাবে কি? নিজের মনের কথা ওকে জানাতে পারবে কেশব? না, বোধহয় না। স্বস্তিকা যখন বাড়ি ফিরল তখন সন্ধ্যা নেমে এসেছে। ওর মনের মধ্যে অর্ণবকে ভয় দেখানোর শান্তি আর কেশবকে নতুন করে বোঝার একটা মিশ্র অনুভূতি। কুঁড়ে ঘরের দরজা খুলেই ও দেখে ঘরের ভেতরে আলো জ্বলছে, আর ওর সাধু বাবা শান্ত ভঙ্গিতে আসনে বসে আছে। বাবা, বাবা তুমি কখন এলে? এই কিছুক্ষণ হলো মা। তুই আজ দেরি করলি যে? বাবা, বাবা জানো কি হয়েছে? কেশব এসেছে। ও সবকিছু আমি জানি মা। মা, আমি সব জানি। তুমি জানো? তুমি কি করে? তোকে পর্যবেক্ষণ করেই সব বুঝতে পারছি মা। তোর ভেতরের সমস্ত ঝড় থেমে গেছে। তোর বাবার ব্যবসা আর তোর মা বাবা সব এবার অর্ণবের হাত থেকে মুক্ত। তোমার আশীর্বাদেই সব সম্ভব হলো বাবা। শোন মা, এবার তোকে আরো বড় সিদ্ধান্ত নিতে হবে। তোর জীবনের পাপের হিসেব তুই মিটিয়েছিস, কিন্তু সাংসারিক জীবনে ফিরে যাওয়ার সময় হয়েছে। সমাজকে তুই যা দিতে পারিস তা এই নির্জনতা দিতে পারবে না। কে আছে আমার? আমি কার কাছে ফিরে যাব বাবা? আমার বাবা মাই তো আমাকে বিশ্বাস করেনি। আমার জন্য তোমার এই ঘর ছাড়া পৃথিবীর কোথাও আর কারোর কাছে কোনো আশ্রয় নেই। ভুল করছিস মা। তোকে আজ যে সত্যের পথে ফিরিয়ে এনেছে তাকেই গ্রহণ কর। কে? কার কথা বলছো? আমি বুঝতে পারছি না। কেশব, সে পাপ করেছে, কিন্তু তার প্রায়শ্চিত্ত খাঁটি,
সে নিজের জীবনের বিনিময়ে তোর সম্মান আর স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। তুই যাকে ঘৃণা করতিস আজ সেই তোর একমাত্র ভরসা। কিন্তু কিন্তু আমি কি তাকে ভালোবাসতে পারবো? আমি কি বিশ্বাস করতে পারবো? প্রেম নয় মা, বিশ্বাসই আসল। ও তোকে ভালো রাখতে চায়। আর একটা কথা মনে রাখিস, যে রাস্তা তুই বেছে নিতে চাইছিস, এই সম্পূর্ণ বৈরাগ্য আর একাকিত্বের পথ, তা তোর জন্য ভীষণ কঠিন। তোর মন অত কঠিন হতে পারবে না মা। তোর আত্মার মুক্তি হয়েছে, এবার মনকে শান্তি দে। কেশব তোকে ভুলবে না, সে তোকে ভালো রাখতে পারবে। স্বস্তিকার চোখে জল এলো। ও বুঝতে পারল সাধু বাবা ওর জন্য কোন কঠিন সত্য তুলে ধরছেন। তার মুক্তি কেবল একাকিত্বে নয়, বরং নতুন এক বিশ্বাসে। পরের দিন ভোরবেলা সমুদ্রের ধারে এক সোনালি আলো ছড়িয়ে পড়ছে। হাওয়ায় স্বস্তিকার চুলগুলো উড়ছে। ও চুপ করে দিগন্তের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। রাতে সাধু বাবার উপদেশ ও গ্রহণ করেছে, কিন্তু তা কার্যকর করতে সাহস প্রয়োজন। কিছুক্ষণ পরেই ওর পাশে এসে দাঁড়ালো কেশব। ওর কাঁধে ছোট একটা কাপড়ের ব্যাগ, মুখে শান্ত ভাব, যেন দীর্ঘ পরিশ্রমের শেষে এবার বিশ্রাম নেবে। স্বস্তিকা? স্বস্তিকা কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল। আমি চলে যাচ্ছি। স্বস্তিকা তখনও চুপ, ওর দৃষ্টি সমুদ্রের দিকে স্থির। আমি চলে যাচ্ছি স্বস্তিকা, আর ফিরে আসব না। আমার পাপের প্রায়শ্চিত্ত হয়েছে। তুমি ভালো আছো, এটুকু জেনেই আমি শান্তি পেয়েছি। সাধু বাবার সঙ্গেও কথা হয়েছে। উনি তোমার সব দায়িত্ব নিতে প্রস্তুত। এবার আমার যাওয়ার সময় হয়েছে। চলে যাচ্ছি আমি। এখনো কিছু বলবে না মানিনী মণি? মৃদু হাসল স্বস্তিকা। তার সেই হাসি যেন ভোরের আলোর মতোই স্নিগ্ধ। কেশবের দিকে ফিরে তাকালো। মানিনীমণি শব্দের অর্থ এখন আমি জানি কেশব। সত্যি সত্যি বলছো? জানো? হ্যাঁ, শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণীর আরো এক নাম মানিনীমণি, যার অর্থ হলো নারীদের মধ্যে শ্রেষ্ঠ যে রত্ন, তাই তো? একদম তাই। যেদিন প্রথম তোমায় দেখি সেদিনই আমার মনে হয়েছিল আমি যত নারী দেখেছি তাদের মধ্যে সত্যিই তুমি শ্রেষ্ঠ রত্ন। আমি কেশব। আর সেই জন্যই তোমাকে ভালোবেসে আমি রাধা হয়েছি। তোমাকে হারিয়ে আমি মীরাবাইয়ের মতো কষ্ট পেয়েছি। নিজেকে কি ভাবো বলো তো তুমি? আমি খুব ভাগ্যবান। তোমাকে একবারের জন্য হলেও নিজের তো করতে পেরেছি, নিজের কাছে আনতে পেরেছি। তাহলে আজ কেন ছেড়ে চলে যাচ্ছ কেশব? আমার যে পৃথিবীতে কেউ নেই। তুমি আমায় সঙ্গে নেবে না কেশব? কেশব আর এক মুহূর্ত অপেক্ষা করল না। ওর চোখে আনন্দের জল। সে দ্রুত এগিয়ে গিয়ে পরম মমতায় কাছে টেনে নিল স্বস্তিকাকে। সমস্ত শক্তি দিয়ে বুকে জড়িয়ে ধরল। স্বস্তিকাও চোখ বন্ধ করে নিজেকে সঁপে দিল। ওর সমস্ত দ্বিধা কষ্ট মুহূর্তের এই উষ্ণতায় শান্ত হয়ে এলো। নেব তো তোমার সঙ্গে নেব তো। তুমি আমার জীবনের আলো স্বস্তিকা। আমার জীবন যখন পাপের অন্ধকারে ডুবে গিয়েছিল
তুমি ছিলে সেই আলোর রেখা। এবার আমি তোমাকে একা ফেলে কোথাও যাব না, তোমার পাশে থাকব। কেবল তোমার নয়, আমাদের এই নতুন সম্পর্কের প্রতিটা দিনের প্রহরী হয়ে থাকব। সত্যি বলছো কেশব? সত্যি, একদম সত্যি। আজ থেকে তুমি কেশবের মানিনী মণি, মানে কেশবের রুক্মিণী। কেশব স্বস্তিকার জীবনে এসেছিল এক তৃতীয় পুরুষ হয়ে। এসেছিল বিশ্বাস ভাঙতে, সম্পর্ক ছিন্ন করতে, সাজানো সংসারকে ধ্বংস করতে। সমাজের চোখে সে ছিল একজন বিশ্বাসঘাতক, আর স্বস্তিকার হৃদয়ে সে এঁকেছিল গভীরতম আঘাতের চিহ্ন। সেই তৃতীয় পুরুষের আবির্ভাবে স্বস্তিকার জীবন শুধু ওলটপালট হয়নি, হয়েছিল শূন্য। কিন্তু পাপের প্রায়শ্চিত্ত আর অনুতাপের পথ ধরে সেই তৃতীয় পুরুষই আবার ধীরে ধীরে প্রথম পুরুষের স্থান নিতে শুরু করল। কেশব ভালোবাসা দিয়ে নিজেকে প্রমাণ করেনি, প্রমাণ করেছিল ত্যাগ আর বিশ্বাসের মূল্য দিয়ে। প্রমাণ করেছিল পাপের বোঝা থেকে মুক্তি পেলে মানুষ পবিত্র হতে পারে যে কোনো সময়। সাধু বাবার শিক্ষায় স্বস্তিকা বুঝেছিল প্রেম ক্ষণস্থায়ী, কিন্তু যে সত্যের ওপর সম্পর্ক গড়ে ওঠে তা চিরস্থায়ী। কেশব আর এখন কোনো বাইরের লোক নয়, স্বস্তিকার জীবনের সমস্ত সংগ্রামের সাক্ষী, তার নীরব রক্ষাকর্তা। তাই এখন তারা একসঙ্গে নতুন পথে পা বাড়ালো। ও হ্যাঁ, কেশব কিন্তু স্বস্তিকার জীবনের এখন আর তৃতীয় পুরুষ নয়। সমস্ত মিথ্যা ভয়ের সমাপ্তি ঘটিয়ে কেশব তার সততা, ক্ষমা আর সাহচর্যের জোরে স্বস্তিকার জীবনে প্রথম পুরুষ হিসাবে স্থান করে নিল। সব সম্পর্কের ভিত্তি কি প্রেম হয়? কিছু কিছু সম্পর্কের ভিত্তি আস্থা আর চিরন্তন বিশ্বাসের উপরেই টিকে থাকে। আজকের গল্প তৃতীয় পুরুষ অন্তিম পর্ব এই পর্যন্তই। আমাদের কাজ কিন্তু শেষ, এবার তোমাদের কাজ শুরু। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চটপট কিন্তু কষ্ট করে লাইক আর কমেন্টটা করতেই হবে। আর যদি তুমি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও। আর সঙ্গে মাথায় রেখো কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করার নতুন মাধ্যম ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি ভালোবাসা আনলিমিটেড। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডি দুটোরই লিংক আমি এই গল্পের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, পারলে সেখানে ফলো করে দিও। আর তোমরা তো জানোই ভালোবাসার মরশুমের আরও একটা ভূতের গল্পের চ্যানেল রয়েছে, যেখানে আমরা ভূত, রহস্য এবং রোমাঞ্চ এই সমস্ত গল্প নিয়ে প্রত্যেক শনিবার রাত্রি 10:30টায় হাজির থাকছি। পারলে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও, লিংক পেয়ে যাবে এই গল্পের ডেসক্রিপশন বক্সে। চলো, অনেক কথা হয়ে গেল, এবার চটপট জানিয়ে রাখি গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলে তাদের নাম। তারা হলে সবিতা নন্দী, পায়েল খাটিয়াল দাস, সুভাষ দাস, ঝর্ণা খাতুন, অস্মিতা কয়াল, বর্ষা বাগ, সৌমেন পাত্র, নিয়তি সিং, শিউলি, বিশ্বজিৎ সামন্ত, সুচিত্রা মণ্ডল, সাগরিকা মণ্ডল, মাম্পি মণ্ডল, অদিতি হালদার, সাগর ভৌমিক, মোহিনী ভট্টাচার্য, অজয় মালিক সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, কেশবের বোনের নাম কি ছিল? যদি গল্পটা প্রথম থেকে মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ। চটপট মোবাইল ফোনটা নাও আর টাইপ করো সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি আগামী পর্বে প্রতি পর্বের মতো প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। তাহলে আজ
বিদায় নিই। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন ধারাবাহিক গল্প নিয়ে আগামী শুক্রবার ঠিক রাত্রি 8টায়। ততক্ষণ সকলে ভালো থেকো। ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে ভূত চর্চাকেও রাখতে ভুলো না কিন্তু।